আবহাওয়া খারাপ অঙ্কিতা পড়তে এসছে যা ব্যাপার না ও দূর থেকে আসে অ্যাকচুয়ালি সাইকেল করে বহু দূর থেকে বললে হবে না তুই তো অটোতে আসবি তুই কি বুঝবি কতটা ও কতটা সাইকেল করে আসে তাহলে আচ্ছা হেডিং কর ফার্স্ট হেডিং কর সমবিভব তল তো কি শিখলি সমবিভব তল সেটা একটু জানতে হবে আফরিন বল সমবিভব তল কাকে বল একদিন যা প্রবলেম গুলো হচ্ছিল তার মধ্যে সমবিভব তল ছিল তো না ছিল না হুম এত গল্প বেরোচ্ছে অঙ্কিতা বল সমবিভব তল কি কাকে বলে সমবিভব তল কথাটার মধ্যেই আছে যে তলের সর্বত্র বিভব সমান মুশকিল কথা হ্যাঁ ভবগোলকের অভ্যন্তরটা সমবিভব তল তাহলে যে তলের সর্বত্র বিভব সমান তাকে আমরা কি বলবো সমবিভব তল তাহলে ফার্স্টে ওই লাইনটাই লিখে রাখ সমবিভব তলের যদি বৈশিষ্ট্যের কথা বলি তাহলে ফার্স্ট বৈশিষ্ট্য কি হবে যে তলের সর্বত্র বিভব সমান হয়েছে নেক্সট বৈশিষ্ট্য লেখ তড়িৎ প্রাবল্য এই তলের সহিত লম্বভাবে ক্রিয়া করে কারণ অনেকটা তড়িৎ বল লেখার বৈশিষ্ট্যের মতো পয়েন্ট গুলো একই রকম তড়িৎ প্রাবল্য এই তলের সহিত লম্বভাবে ক্রিয়া করে নেক্সট সমবিভব তল কখনোই পরস্পরকে ছেদ করে না একই রকম পয়েন্ট মানে একবার করে লিখে রাখলে মনে থেকে যাবে সমবিভব তল কখনোই পরস্পরকে ছেদ করে না হয়েছে এবং তুই ভেবে দেখ সমবিভব তল বিভবের মান সমান তাহলে বিভব পার্থক্য কত হবে তাহলে কৃতকার্য কত হবে হম কি বলে দেয় বিড়বিড় করে কৃতকার্য কি হবে জিরোই হবে বিভব পার্থক্য শূন্য মানে কার্য কত হবে শূন্য হবে এই জন্য লিখে রাখ সমবিভব তলের উপর নেক্সট পয়েন্ট সমবিভব তলের উপর কোন আধানকে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে নিয়ে যেতে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে নিয়ে যেতে কোনো কার্য করতে হয় না বা উল্টো দিক থেকে বললে কৃতকার্য শূন্য হয় এটা কিন্তু এমসিকিউ তো দেবে কোনো কার্য করতে হয় না বা কৃতকার্য শূন্য হয় দেখ মানে বেসিক্যালি আমরা একটু স্ট্রাকচার যেমন বল লেখার ছবিগুলো দেখেছিলাম ভালো করে দেখ এই লাল লাল যে কালার গুলো সেগুলো কি বল লেখা আর এই যে নীল কালার যেগুলো করা আছে সেগুলোই সমবিভব তল দেখ তার মানে কি সমবিভব তলের সঙ্গে কি বল লেখা গুলো লম্ব ভাবেই কাজ করছে তাহলে বিন্দু আধানের ক্ষেত্রে সমবিভব তল কেমন হবে বল গোলাকার যদি কোশ্চেন আকারে দিতে পারে তার একটা রৈখিক ধর একটা রৈখিক আধান আছে একটা তার আছে তার সমবিভব তল গুলো কেমন হবে তাহলে চৌকাকৃতি যা সেগুলো কোশ্চেন দিতে পারে তাহলে একটা ধর বুঝতে পারবেন আরেকবার কি বলছিস সমবিভব স্তরটা কি আরেকবার বুঝতে পারবেন তুই কোথায় ছিলি যখন বলছি না স্যার আমি জয়েন করলাম জাস্ট তার দায়িত্ব তো আমার না তুই প্রথম আসিস নি কেন তোকে তো বলেছিলাম অনলাইন ক্লাস করা যাবে না তোর
স্যার বৃষ্টি হচ্ছে বলে বেরোতে পারিনি স্যার। বৃষ্টি এই শুরু হয়েছে, লোকজন বাগানটা থেকে পড়তে চলে এসছে, ও বৃষ্টিতে বেরোতে পারেনি। ফাঁকিবাজির কথাবার্তা দিয়ে টাইমে জয়েন করবেন না, দিয়ে আরেকবার বোঝাতে পারবেন? যাবো আমি বাইকটা নিয়ে। সমবিভব তল বলতে যে তলের সর্বত্র বিভবের মান সমান তাকেই বলি আমরা সমবিভব তল। তাহলে কোনো একটা তলের উপর বিভবের মান সমান, তাহলে বিভব পার্থক্য কত হবে? 0। তাহলে আগের দিন যে আমরা কেসটা করেছিলাম যে একটা ফাঁপা গোলকের উপরে যা ছিল ভেতরেও তাই ছিল বিভব, তাহলে ওটা একটা সমবিভব তল। এই তো কনসেপ্ট, মানে আগের দিনের কনসেপ্টটা টেনেই বলছি। এবার ছবিগুলো যে তোকে আঁকতে হবে সবগুলো নয়, জাস্ট একটু জেনে রাখ। তার মানে বিন্দু আধারের জন্য সমবিভব তল কেমন হবে? গোলাকার। জিজ্ঞেস করতে পারে। রৈখিক আধানের জন্য কেমন হবে? চোঙাকৃতি। তার মানে কি, ওই আধানটাকে ঘিরে ফেলার জন্য যেমন তল দরকার। যেমন সমান্তরাল যখন দেখ বলরেখাগুলো যাচ্ছে, তাহলে সমবিভব তলটা কেমন হবে? দেখ সমতল। সেই ওয়েভেও করেছিলাম একগুলো, কেমন আকৃতির হবে, তরঙ্গ মুখ কেমন হবে। ঠিক আছে, দেখ একই রকম করেছিলাম যে গোলাকার তরঙ্গ মুখ কখন হয়? বিন্দু উৎসের জন্য, মনে করে দেখ। তারপরে চৌমাকৃতি কখন হয়? রৈখিক উৎসের জন্য। আর সমতল কখন হয়? বিন্দু উৎস অসীমে। এই একই কনসেপ্ট মোটামুটি। অনেক সময় আকার জানতে চায় আর কি, জাস্ট এগুলো দেখে রাখ একটু। মানে বল লেখাগুলো আঁকতে পারলে সমবিভব তল আমরা আঁকতে পারবো। এখানে দেখ ভালো করে, এটা করেছে কি আমরা? অপোজিট চার্জ। তাহলে অপোজিট চার্জের জন্য দেখতেই পাচ্ছি কি বল লেখাগুলো কি প্লাস থেকে মাইনাসে যাচ্ছিল। তাহলে সমবিভব তল যদি দেখিস, এই পোর্শনটাই দেখ, আকর্ষণ বল সব থেকে বেশি। এখানে আকর্ষণ বল সব থেকে বেশি, এই জন্য সমবিভব তলগুলো কি কাছাকাছি আছে। যেখানে আকর্ষণ বলের মান কমে যাচ্ছে, সেখানে সমবিভব তলগুলো দূরে সরে যাচ্ছে। অনেকটা বল লেখার মতনই ব্যাপারগুলো। তাহলে এরকম ছবি দিয়ে কিন্তু সমবিভব তল থেকেও কোশ্চেন দিতে পারে। খুব ডিটেলসে যাচ্ছে না, কারণ এগুলো আমরা দেখে রেখেছি মোটামুটি। তার দুটো যদি সমান চার্জ হয়, বুঝতেই পারছি, তাহলে কি হবে? মাঝখানটা তখন ফাঁকা হবে, আর দুদিকটা তখন কি হবে? আকর্ষণ বল বেশি হবে। দেখ বইতে ওই ছবিগুলো পেয়ে যাবি। তাহলে তখন মাঝখানে দেখ সমবিভব তলগুলোর মধ্যবর্তী দূরত্ব বেশি, আর দুধারে দেখ মধ্যবর্তী দূরত্ব কমে যাচ্ছে। কেন? না এগুলোতে তখন কি বলের মান বেশি, এখানে বলের মান কম, কারণ বিকর্ষণ করছে। ক্লিয়ার? মানে এরকম ছবি দিয়ে কিন্তু কোশ্চেন দিতে পারে। এগুলো আর আমি আঁকাচ্ছি না, কারণ এগুলো মোটামুটি জানা আছে, বই তো সবার কাছেই আছে। কোনটা ছুটে গেছে? এইটা? কোনটা বলছিস বুঝতে পারছি না। এইটা? এই ছবিতেই তো। হুম। ও জুড়ে গেছে কেন? টাকা মানে এর পরে আর ড্র করছিস না, তাই মানে সমবিভব তলগুলো কি পাশ থেকে যখন আসছে, এই জায়গাটা তো সব থেকে কমে যাচ্ছে। এখানে যতটা, এখানে আরো কম। ওই জন্য এটাকে পুরোটা একটা কভার করে দিচ্ছে সমবিভব তল। মানে এইখানটা ওভারল্যাপ করেছে, তাহলে পরেরটা কি হবে? জয়েন্ট হয়ে যাবে তো। যেমন তলগুলো করেছে, এটা তো ওভারল্যাপ করেছে, ক্রস তো করেনি। ক্রস করেছে কোথায়? এটা কি ক্রস করে গেছে? ওই জন্য তো জয়েন্ট হয়ে গেছে। তুই নিজেই বলছিস সমবিভব তল পরস্পরকে ছেদ করবে না। তাহলে আলটিমেট এই এর পরেরটা কি হতো? তাহলে যদি ক্রস করতো তখন এদিক এদিক হয়ে যেত। ক্রস করছে না বলেই তো জয়েন করে বেরিয়ে গেছে। এটা বল, ছেদ করবে না। জয়েন হয়ে যাওয়া মানে তো ছেদ করা নয়। ওকে, তাহলে ফার্স্ট আমরা সমবিভব তলের কনসেপ্ট থেকে যদি আসতে চাই, বা বিভবের কনসেপ্ট থেকে, আগের দিন কি পড়েছিস আর দিন দেখা যাক। এই ছবিটা আগে একেবারে একটা গোলক নিয়েছি দেখ, তিনটে পথ বলেছে। এ থেকে বি যাওয়ার পথটা কত? এ থেকে বি যাচ্ছে 1 নম্বর পথ দিয়ে, এ থেকে সি যাচ্ছে 2 নম্বর পথ দিয়ে, এ থেকে ডি যাচ্ছে 3 নম্বর পথ দিয়ে। আর বলেই দিয়েছে এখানে ধর একটা ক্যাপিটাল কিউ আধান, সে হচ্ছে তিনটে ভিন্ন পথে গমন করছে। তারা বলেছে কৃতকার্যের মান কোন পথে সব থেকে বেশি হবে, কোন পথে সব থেকে কম হবে। আর তিনটেরই কৃতকার্য লিখতে বলেছে, কোনটার বেশি হবে, কোনটার কম হবে।
এসি বেশি, এই সব থেকে কম, তাই তো? কি বলো? সবাই বলছে এসি সব থেকে কম আর এবি সব থেকে বেশি, তাই তো? তাহলে ডি কি অপরাধ করলো? এডি একটাই আধার, তিনটে বি আছে, একবার এ থেকে বি, একবার এ থেকে সি, একবার এ থেকে ডি। আর বলছে কোন পথে কার্য সর্বাপেক্ষা বেশি হবে, কোন পথে কার্য সর্বাপেক্ষা কম হবে। তড়িৎ আকাশ তিনটে সমান হবে। তড়িৎ প্রথম ঠিক বললো, তারপর আরে প্রথম কথা, এটা তো সমবিভক্ত, তিনটে পয়েন্ট কানেক্ট হয়ে আছে দেখ। আমি ওয়ার্ডটা বলেও দিয়েছিলাম সমবিভক্ত, তারপরে কথাটাকে ঘোরালাম, ঠিক আছে? এটা নিরেট গোলক হোক বা ফাঁপা গোলক হোক, এই এই বিন্দুগুলো সবগুলোতে কি বিভব সমান তো? তাহলে তুই এ থেকে বি আয়, বিভব পার্থক্য কত? শূন্য। এ থেকে সিও আয়, বিভব পার্থক্য কত? শূন্য। এ থেকে ডিও আয়, বিভব পার্থক্য কত? শূন্য। তাহলে কার্য কত হবে? শূন্য হবে সবগুলো, কার্য সমান হবে। আকাশ কি করতে তুই বললি যে কি জানে একটা বললি 3-2-1, এটা কম হবে, বেশি মাথা খাটিয়ে বলেছে। এরকম কোশ্চেন কিন্তু আসবে। এবার দেখ, তুই সমবিভক্তল পড়তে পড়তে ভাবতে পারছিস না, পরীক্ষা হলে এটা কিন্তু যথেষ্ট টাফ করছে। তখন এমন চারটে অপশন দিয়ে দেবে, তুই বহু কিছু ভেবে ফেলবি, ঠিক আছে? দরকার হলে তোকে কনফিউজ করতে বলেই দেবে যে এই দুটো দূরত্ব সমান, ঠিক আছে, দিয়ে দুটো কার্যকে সমান দিয়ে একটাকে আলাদা করে দেবে। তখন তুই ওইখান থেকে বেরোতেই পারবি না। ফার্স্ট কথা হচ্ছে আমার প্রত্যেকটা কি আছে, পৃষ্ঠে আছে, তাহলে বিভব পার্থক্য কত হবে? শূন্য। এইটুকু লিখলেই তো হয়। তাহলে ডেল্টা ভি কত? 0। তাহলে ডেল্টা ডব্লিউ ইকুয়াল টু 0। ঠিক আছে, পরিষ্কার। বিভব থেকে সোজা কোশ্চেনই হয়, কিন্তু একটু সাবধানে কোশ্চেন পড়তে হবে, সলভ করতে হবে। কিরা আদিল, বুঝেছিস নাকি? আমার উনি আরেকবার বলুন। বুঝতে পেরেছি স্যার, ওটাই বলতে যাচ্ছিলাম, আপনি তার আগে অ্যান্সারটা বলে দিলেন। পিডিএফটা খুলে আগে থেকে উত্তর দেখে নিয়েছিস। আমাকে আরপিন বললো, বলে অনলাইন ক্লাস করে, ওই জন্য দেখে দেখে বলবে বলে। স্যার পিডিএফ কমন গ্রুপে সব দেওয়া। কি তাহলে দেখছিস, কোন গ্রুপ দেখছিস? ওদের গ্রুপ দেখলে হবে না, অ্যানাউন্সমেন্টে দেখতে হবে। সব ও গ্রুপে আলাদা করে দেওয়ার মতো ভুলে যাই আমি। এক্ষুনি গিয়ে চেক করে আসছি। কত চালাক ছেলে হয়েছে এটা। আদিল নাকি আজকে 3-6 মেরেছিস পর পর। আজকে যাইনি স্যার, আজকে যেতে চাইনি বাড়ি থেকে। এটা এটা কি বলবো, এটা নিজেরাই বলতে পারি, মুখে মুখে বলে ফেল, খাতায় লেখাচ্ছি না। বলেছে ইএ আর ইবি, মানে এদের মধ্যে কে বড় হবে, ইএ আর ইবির মধ্যে সম্পর্ক বের করতে বলে। তাই হবে, ব্যাস। যা কাছে আছে মানে কি বেশি হবে, তো বল লেখার মতো ব্যাপার। এগুলো মোটামুটি পেরে যাবি, এগুলো যাচ্ছি না আমি আর। এগুলো কি বলবো, এগুলো সোজা জিনিস, পিডিএফটা দেওয়া আছে, নিজেরা দেখবি। এগুলো করিয়ে সময় নষ্ট, ওরা এত জ্ঞানী মানুষ। এইটা কর, ছবিটা আগে এখানে কি বলেছে, একটা ইলেকট্রন তিনটে পথে গেছে। কিভাবে গেছে? একজন গেছে দেখ 70 ভোল্ট থেকে 50 ভোল্ট, একজন গেছে 70 থেকে 40 ভোল্ট, একজন গেছে 60 থেকে 40 ভোল্ট। কিন্তু কিভাবে গেছে দেখতে পাচ্ছিস, পথগুলো দেওয়া আছে, ঠিক আছে? তো এবার বলে দিয়েছে অ্যারেঞ্জ দেম ইন ডিক্রিজ অর্ডার অফ ওয়ার্ক ডান। তার মানে বেসিক্যালি কার্যের মান বড় থেকে ছোট সাজাতে বলেছে। তিনটের জন্য কার্য, মানে W1, W2, W3। ইলেকট্রন গেছে, ইলেকট্রন। এখন ছবি টবি দিয়ে কোশ্চেন দেবে, খুব সিম্পল কনসেপ্ট, কিন্তু মাথা খাটাতে হবে। মাস ব্যাপী কোথায় গেল তার, অনলাইন অফলাইন কোথাও নেই।
ঠিক আছে, বিয়ে বাড়ি আছে, লোক মারা গেছে তাও খেতে চলে গেছে বলতে হবে। সব থেকে বেশি কার্য 2, তাই তো? ও বলছে 2 সব থেকে বেশি কার্য, আর 1 আর 3 সমান। হুম? বাকিরা কি বলছিস? তুই বলছিস 2 সব থেকে বড়, তারপরে 3, তারপরে 1, তাই তো? কিরকম হিসেবটা একটু শুনি, 2 এর জন্য কার্য কত হয়েছে, মানটা কত? না না না, তড়িৎ তড়িৎ বল, 2 এর জন্য মান কত? নাইনটি। কি করে? 70 থেকে 40 গেছে, 90 হলো কি করে? তো যোগ বিয়োগ গুণভাগ কোনো কিছুতেই 90 হয় না। আমি কার্য মানে কি বল, আধান ইন্টু বিভব পার্থক্য। বিভব পার্থক্য মানে কি করিস তুই, ফাইনাল মাইনাস ইনিশিয়াল, এটা তো বিভব পার্থক্য। তাহলে তুই যদি বিয়োগ করিস প্রথম একটা, তাহলে কত হচ্ছে দেখ, মাইনাস ই ইন্টু, এটার জন্য বসো, তাহলে কত হচ্ছে, এটা W2 ধর, মাইনাস ই ইন্টু কত হবে বল, 40 মাইনাস 70, এটা কত হচ্ছে 30 ই, এর ভ্যালু যাই হোক। সমিল এটা কত হবে, তুই করিস না এখনো? সেটা কত হবে, তা তুই এতক্ষণ কি হিসেব করছিস, 60 থেকে 70 যাবে? প্রথম কথা মনে রাখবি, বিভব পথের উপর নির্ভর করে না, পথের উপর নির্ভর করে না। তাহলে তুই শুধু এই দুটো মাইনাস করবি, কোন দিক দিয়ে গেছে তোর দেখার দরকার নেই। এইভাবে কনফিউজ করতে, তুই ওটাই ভাববি এখানে 70 গেছে, তারপরে কোন দিকে যাবে এটা কি করে হিসাব করবো। তাহলে এর ক্ষেত্রে কত হবে, 40 মাইনাস 60 মানে 20। ছোট ছোট কনসেপ্ট গুলো ক্লিয়ার করতে হবে, এটার জন্য তাই হবে দেখ, এটা কত 50 মাইনাস 70। প্রথম ঠিক বলেছিল, কার্য পথের উপর নির্ভর করে না। তুই ওটা যেমন যাচ্ছে আবার ফিরেও আসছে, মাইনাস হয়ে 0 হয়ে যাবে। কার্য পথের উপর নির্ভর করে না, কবে থেকে শিখছিস? ক্লাস 11 থেকে। কি লাভ হলো মেকানিক্স পড়ে? মেকানিক্সেই করেছি স্থির শক্তি বা কার্য পথের উপর নির্ভর করে না। কেন 11 কেন 9-এ প্রমাণ করেছিস এমজি সবসময় ধ্রুবক হয়, ঠিক আছে? 11 তো অনেক বেশি হয়ে গেল। তাও যদি গন্ডগোল হয়, অনেক জায়গাতে একই জিনিস করে গেছিস, তাও যদি গন্ডগোল হয় কি হবে? এবার আসছি ওই আগের দিনও রিলেশনটা লিখিয়েছিলাম, লেখ তড়িৎ ক্ষেত্র ও বিভবের মধ্যে সম্পর্ক। মানে আমরা তো জাস্ট ইকুয়েশনটা এমনি লিখেছিলাম, তড়িৎ ক্ষেত্র ও বিভবের মধ্যে সম্পর্ক। আমি একটা কোশ্চেনে যাবো বলে কোশ্চেনটা তুলে নিই, তড়িৎ ক্ষেত্র ও বিভবের মধ্যে সম্পর্ক। একটাই কোশ্চেন করাবো, ভালো বিষয়টা হবে, হ্যাঁ এটা করবো। এই দেখো এই অনেক একটা ইকুয়েশন মহাকর্ষ করে যেতে, হয়তো এটাই হয়ে যেতে পারে, এটাই সব থেকে বেশি পরীক্ষায় দেয়। তাহলে দেখ এখানে ফার্স্ট হচ্ছে সম্পর্কটা আসছি, সম্পর্কটা আগের দিনে বলেছিলাম কি ছিল, ই সমান মাইনাস ডিভিডিআর, তাই তো? তাহলে ই সমান মাইনাস ডিভিডিআর,
এই যদি ওটাকে আরেকটু ভদ্র সভাবে ভাঙা যায়, মহাকর্ষ আমরা ভেঙেছিলাম, তবে বলতে পারবি ভেক্টর ফর্মে ভাঙলে কি হবে? তাহলে ই ভেক্টর সমান কি হবে? মাইনাস, এটা হবে ডিভি ডিএক্স আই ক্যাপ প্লাস ডিভি ডিওয়াই জে ক্যাপ প্লাস ডিভি ডিজেড কে ক্যাপ। একদম ভেঙে রাখি, মহাকর্ষ আমরা করেছিলাম একই অঙ্ক। ই সমান ডিভি ডিএক্স আই ক্যাপ, বাইরে মাইনাস পাঠিয়ে দিয়েছি, ডিভি ডিওয়াই জে ক্যাপ প্লাস ডিভি ডিজেড কে ক্যাপ। ওকে, এবার ফার্স্ট কাজ হবে, এখন আবার বলিস না কেউ যে ডেরিভেটিভ আমি জানি না, খুব দুঃখের ব্যাপারটা। তাহলে ভি এর আগে ডেরিভেটিভ করে ফেল, ডিভি ডিএক্স বের কর, এই পাশে ডিভি ডিওয়াই বের কর, ডিভি ডিজেড বের কর। হ্যাঁ, প্রথমটা এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো, এই তো উপরেরটাকে। যখন এক্স এর সাপেক্ষে করবি তখন ওয়াই জেড ধ্রুবক, যখন ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করবি তখন এক্স জেড ধ্রুবক। এভাবে বসা। করেছিস? তাহলে মমতাজ বল ডিভি ডিএক্স কত হয়েছে? কত হয়েছে? এক্স এর ডেরিভেটিভ, এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে কত হয়েছে? কেন ডেরিভেটিভ শিখিসনি? হ্যাঁ, শিখেছিলি কোথায়? অঙ্ক করি জ্যোতির্ময় স্যারের কাছে, নাম শুনেছি। ডেরিভেটিভ শিখেছিলি, তারপরে কি ভুলে গেছিস? অঙ্কিতা বল। হ্যাঁ, আর যখন অঙ্ক করতে আসিস তো গোটা পাড়ার লোক জেগে যায়, এমন চিৎকার করিস যদি অঙ্ক করতে আসিস। বল ডেরিভেটিভ বল, ডিভিডিএক্স বল, মানে আগে তুই চিৎকার করতিস, বল এবার। এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে কি হবে? প্রথম একটা, এটা কত? কি অবস্থা তোদের! 2xy into 1 minus 3z. এটা তো জিরো হয়ে যাবে, হুম, তাহলে এখানে কত হবে? 6 6xyz. হলো, এর মাঝেরটা কিছুই থাকবে না। আর যখন ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ করবি তখন কি? মানে এগুলো এখন আর ধরে ধরে শেখানো খুব মুশকিল ব্যাপার। এটা হলো সেকেন্ডটা কত হবে? x square minus z cube Z cube, minus 3x square z. এই 3 নম্বরটা কত হবে? জেড এর সাপেক্ষে যখন করবো প্রথমেরটা 0,
মাইনাস 3 y z² মাইনাস 3 x² y। তো মিলে করেছিস নাকি? আর দেখে দেখে টুকে দিবি, তো দেখে দেখে টুকিস। এইটি তোকে টুকতে হচ্ছে দেখে দেখে। দাঁড়া, জামানদাকে বলছি কি করতে আসে এরা, ডেরিভেটিভ করতে পারে না, দুটোর নামেই বলছে। এবার দেখে এই ভ্যালু গুলোকে শুধু আই যে এখানে বসিয়ে দিলেই তো হয়। তোরা একটা কাজ কর, এই কোশ্চেনটাই কর, ভি লিখেছিস তো, তড়িৎ ক্ষেত্রের মান নির্ণয় করো, তিনটাকে 1 1 1 করো, সুবিধা। হ্যাঁ, না মানে এটা যাতে ছোট হয়ে যায় দেখতে, ভ্যালু বের করাটাই তো মেন কাজ। এবার 1 1 1 বিন্দুতে করে দে, তাহলে ব্যাপারগুলো ছোট হয়ে যাবে। তিনটে যদি, হ্যাঁ ওয়ান, আগেও আমি ছোট করে দেওয়ার জন্য সবসময় 1 1 1 বলি। তাহলে এটাকে যদি তুই 1 1 1 বসিয়ে দিস, কত হবে দেখ, কত একটা 2 মাইনাস 6, তাহলে কত -4, এটা কত হয়ে যাবে, এটা দেখ 1 - 1 কেটে যাবে, -3, এটা মাইনাস। আর এখানে যদি বসিয়ে দিস দেখ, মাইনাস মাইনাস তো প্লাস হয়ে যাবে, তাহলে অ্যান্সারটা কত হবে, 4i প্লাস 3j প্লাস 6k। ব্যাস এইটুকু। এইভাবে যদি বিভব আমাকে দিয়ে দেন, তাহলে তড়িৎ ক্ষেত্রে বের করতে হবে। আর তড়িৎ ক্ষেত্র দিয়ে দিলেও বিভব বের করতে হবে, উল্টোটা ইন্ডিকেশন করবো, সেটা একটা অঙ্ক করে রাখবো। স্যার কে ক্যাপটা কি মাইনাস হবে না? বাইরে যে মাইনাস ছিল তো, তিনটেই তো মাইনাস, ও আচ্ছা এই তো আচ্ছা মাইনাস ছিল, আচ্ছা। ও তো হ্যাঁ প্লাস হয়ে sorry। গেল, ফটাফট করে আউট হয়ে যায় আবার। আমি সবগুলো দেখি না, 6 কে ক্যাপ বলতে ওখানটায় দেখেছিলাম তাই জন্য। অঙ্কিত তাহলে একটা ডেরিভেটিভ পারিস না তুই, হ্যাঁ জানে তো, পাড়ার লোকজন জানে তুই ডেরিভেটিভ করতে পারিস না, হ্যাঁ তুই শুধু নয়, সৌমিলিও পারে না, দেখে দেখে টুকরি দাও আর কি, কেন করবি না? এবার দেখ এটা তাহলে কি, যদি ভি দেওয়া থাকে ই বের করবো, তাহলে এবার উল্টোটা যদি হয় ই দেওয়া থাকে ভি বের করতে হয়, তখন তাহলে কি হবে, ভি সমান লেখ মাইনাস ইন্টিগ্রাল ই ডট ডিআর। এই স্ট্রাকচারটা লিখে না, এখানে একটা অঙ্ক করে নেবো। এটা সব মহাকর্ষে করিয়ে গেছি আমি, ওই জন্য খুব বেশি বকছি না, ক্যালকুলেশনও যাচ্ছি না। তাহলে ভি সমান মাইনাস ইন্টিগ্রাল ই ডট ডিআর, এখানে কোশ্চেন আসবে, একটা নিউমেরিক্যাল করে যাই, তোদের অভ্যাস হবে। ইন্টিগ্রেশন তো শেখানো হয়েছে, আর কত শিখবি। আকাশ অঙ্ক করিস? না ফাঁকি মেরে মেরে করিস? সিরিয়াসলি না ফাঁকি মেরে মেরে? ও তাহলে বায়োলজি পড়িস না তাই তো? তো তোদের রেজাল্ট দিল স্কুলে, ও শুধু পাস? আমি যাই স্যারকে জিজ্ঞেস করছি তারা কত এটা পার্সেন্টেজ একটা কি আছে, হাই স্কুলেও তো পাস ফেলই টাকা পাবে, তারপরে ওরা 20 টাকা দিতে দিলে মারছি। হাই স্কুলে আবার বড় অভাব, যা কিছুই দিতে হবে মোটামুটি 20 টাকা 10 টাকা। আমি তো একবার দেখছি 2 টাকাও চাইছিল, যারা ফর্ম ফিল আপ 2 টাকা করে দিতে হচ্ছিল নাকি, যারা ফর্ম ফিল আপ করছে তাদের টিফিন খরচা। তোরা তো সরকারি এমপ্লয়, এরা তো বেতন পায়, আবার কি টিফিন খরচা, মানে সরকারি অফিস গুলো হার মেনে যাবে এদের সিস্টেমের কাছে। তুই ভাব এটা, সায়েন্স আর্টস মিলে, আর্টসে তো প্রচুর স্টুডেন্ট, তাহলে 450, আর এদিকে যদি আমি মানে 500ই ধরলাম, আমি 500ই ধরছি, যদি 500 স্টুডেন্ট হয় 2 টাকা করে 1000 টাকা কামাই, ঠিক আছে, আমাদের লেভেলে ব্যবসায়ী বুদ্ধি। নেক্সট লেগ, এখানে দেওয়া আছে কি, ই ইকুয়াল টু, গিভিং করা আছে
E equal to 40 by x square I cap. তাহলে বলেছে x equal to 2 মিটার ও x equal to 4 মিটার দূরত্বের মধ্যে বিভবের মান নির্ণয় করো। বিভব পার্থক্য, বিভব বলা যাবে না কারণ দুটো স্থায়ী বিন্দু বলেছি। x equal to 2 মিটার ও x equal to 4 মিটারের মধ্যে বিভব পার্থক্য নির্ণয় করো। তাতে অসুবিধা কোথায়? তোর এসছে কি কিছু? তার আবার এরকম পয়েন্টে আসতে পারে, এটা কেমন কথা তোর? 35/4 বেরোচ্ছে স্যার। কত? 35/4। তোর কত এসছে? তোর 15/2, 35/4। দেখি তো আমি একবার। আমার কি ভুল হতে পারে। ও এখানে নিচে বসাইনি। Shit. আরে এখানে dx হবে, তুই তো x এর ফাংশন দিয়েছে। 2 থেকে 4 মানে আপারে 4। ইনি কি তোর ম্যাথ নেই যে কোথা থেকে কোথায় এটা আবার কি? এটা তাহলে কি করবি তুই? ভি ইকুয়াল টু মাইনাস, তাহলে ই ডট ডিএক্স হবে, এটা শুধু এক্স আছে, এটা তো আর লেখার দরকার নেই। আর লিমিট কত হবে বল? 2 থেকে 4। এবার ইটা বসিয়ে দে না। সৌমিলি বললো 7.5, ও যদি ভুল করেছে এটা না মাইনাস, হ্যাঁ মাইনাস 10। কি রে সৌমিলি, ইন্টিগ্রেশন জানিস নি? এবার তো বলতে পারবি না যে আমি একটু শেষটা দেখে নিলাম। অঙ্কিতার হয়ে গেছে অলরেডি, অঙ্কিতা চাপিয়ে খাবার দেখে নেবে একটু। 40, এটা আবার বুঝতে পারবি না, নিচে লিখলে আমি উপরে লিখছি, তোরা তো একটু উচ্চ শিক্ষিত সবাই। ব্যাস। এবার এটা যদি ইন্টিগ্রেশন করিস বেসিক্যালি দেখ 40টা তো বাইরে বেরিয়েই গেল। এটাতে কি হবে বল? মাইনাস টুটা সামনে এলো, তাহলে বাইরে একটা মাইনাস ছিল, অ্যাকচুয়ালি কত হয়ে যাবে? 80। এক্স এর ইন্টিগ্রেশন করছি না, ঠিক আছে মাইনাস টু নিচে 3 আসছে, 40টা বাইরে গেল। আর এখানে যদি করি তাহলে -1 হচ্ছে, মাইনাসটা খালি কেটে যাবে, এটা হচ্ছে 1/x। এবার বসিয়ে দে 2 থেকে 4। একের 4 মাইনাস একের 2 মানে অ্যাকচুয়ালি কত যাবে? -1 মাইনাস। সোহেলের 15/2 এসেছিল কি করে রে? কি করে ভুলটা কি করে? হ্যাঁ ভুলটা কি করেছি সেটা বল। শেষে খাতা দেখে যাবি, বাদ দিন। বাদ দিন কি? মেয়েদের ছুটি করে দাঁড়ান, জামানদার দিয়ে না, আজকে রোববার মানে পাশে পড়ায় না। তোদের দুজনের নামেই বলছি আমি, পড়তে এসে খালি দিন রাত অঙ্ক পড়তে আসে। অঙ্কিতা তো মাঝে মাঝে অঙ্ক পড়া থাকে না, চলে আসছে। শেষমেশ একটা দেখা যাক যদি কিছু একটা হয়। আচ্ছা এই কঠিনে যাওয়ার আগে একটা সোজা করে দেওয়া, এটা একটু কঠিন, এটা করাবো অবশ্যই, তার আগে একটু সোজা কিছু করি। এইটা কর, তারপরে ওটা যাচ্ছে। এটা কি হবে বল? এটা খাতায় লিখে নে, কোশ্চেনটা ভালো, এমসিকিউ তেই দিতে পারে। হুম, বলেছে এখানে 4টে রিজন দিয়েছে দেখ, R1 R2 R3 R4। তার বলেছে কোন অঞ্চলে তড়িৎ ক্ষেত্রের মান সর্বোচ্চ হবে। এমসিকিউ তে মনে রাখবি এসব ফর্মুলা কিছু নয়, যদি না বুঝিস তুই ঠিক করে লাইন বাই লাইন, যে কোনো সময় তুই আটকে যাবি। কোথায় সর্বোচ্চ হবে? একটাই তো হবে, সেটা কোনটা?
-2 নয়, মানে ওটা 8 2 নম্বর, ওখানে বেশি হবে কেন? আমি তো উত্তর পরেই বলবো, তুই কি বলছিস দেখি। ঈশা থেকে কেন বললি তুই? হ্যাঁ, এমনি বলে দিস কেন? স্যার 8-2। নমিনি কিছু, ও তুই কিছু জানিস না, তাই বেকার পড়াশোনা করছিস কেন? মাইনাসটা নিয়েই বিভব হয়, তাহলে তুই মাইনাস সাইনটা কেন দাও? দেখেন ছবিতেই উত্তর আছে। প্রথম কথা হচ্ছে ই সমান কত বল, আমি যদি ডাইমেনশনালি বলি তাহলে কত ডিভিডিএক্স, এই তো। তাহলে ডিভিডিএক্স টা কি বোঝায় বল? নতি, ট্যানজেন্ট যাই বল। তাহলে এই প্রত্যেকটা নতি কার বেশি, সব থেকে বেশি? এটা দেখেও বোঝা যাচ্ছে, এর ট্যান দিটা সব থেকে বেশি। তাহলে যার নতি বেশি তার তড়িৎ ক্ষেত্র সর্বোচ্চ। খুব ছোট ছোট কনসেপ্টকে গুরুত্ব দিতে হবে। তাহলে কারণটা লিখে রাখবি যে 2 নম্বর অঞ্চলের নতির মান সর্বাধিক। মাইনাসটা তো অন্য কারণে আসে, কারণ ওদের ফোর্সটা উল্টো, মাইনাসটাকে তো নেওয়া যাবে না, মাইনাস নিয়েই ওটা। 2 নম্বরের নতি সর্বোচ্চ, তাই সর্বোচ্চ তড়িৎ ক্ষেত্র। ঠিক আছে, এরকমই ছোট ছোট কোশ্চেন হয়। কিন্তু মধুমিতা বুঝতে পেরেছিস? এর পরেরটা তুই বলবি, ওই জন্য জিজ্ঞেস করলাম। তুই আর অনন্যা মিলে বলবি এর নেক্সট কোশ্চেনটা, আর না পারলে তো তোরা সৌমিলি আছেই। আবার এমন ফিজিক্সে এক্সাইটেড হয়ে গেছে, ক্লাস করে ইউটিউবে গিয়ে লিখছে কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, ফিজিক্স পড়তে পড়তে এত এক্সাইট হয়ে যাচ্ছে সৌমিলি। হ্যাঁ, যে ফাইনালি কমপ্লিট করলাম। ঠিক আছে, যাই হোক কিছু একটা লিখেছিস হয়েছে। নেক্সট আসি, ব্যাস তোরা বল, তোরা না পারলে তো সৌমিলি আছে, চাপ নিতে হবে। এই কোশ্চেনটা এরকম ভালো কোশ্চেন, সোজা কোশ্চেন, এরকম করার ব্যাপার নয়। আগে ছবিটা দেখ ভালো করে, ছবি থেকেই মধুমিতা দেখতে বলছে এটা কি। ছবিটা দেখ, কোঅর্ডিনেট গুলো দেখ, এইটা বলে দিয়েছে কি, এটা মূল বিন্দু, ভালো করে দেখ। এটা তাহলে কত 0 0, এই পয়েন্টটা কত বলে দিয়েছে A0, এটা 2A0, এটা 3A0, এই কোঅর্ডিনেটটা AA। তাহলে বুঝতেই পারছিস কোঅর্ডিনেট গুলো সেভাবেই হবে। এটা কত 2A মাইনাস A। এবার বলে দিয়েছে এটা ইলেকট্রিক ফিল্ড, দেখ ছবিতেই আছে, এটা কোন অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর। তার হচ্ছে ফাইন্ড ওয়ার্ক ডান বাই দ্য ইলেকট্রিক ফিল্ড ইন এ মুভিং প্লাস কিউ চার্জ। তাহলে প্লাস কিউ চার্জকে মুভ করতে কোথায় থেকে কোথায়? ফার্স্ট বলেছে এ থেকে বি, তার প্রথম থেকে উত্তর দে না, পরেরটা পরে ভাববো। তাহলে এ থেকে বি তে আধানটাকে মুভ করবি, কোন আধানকে? প্লাস কিউ চার্জকে। তাহলে আমার কার্য কত হবে? তাহলে ছবি এঁকে ফেল, তারপরে তো ভাববি পরে। প্লাস কিউটা এর মধ্যে দেওয়া নেই, মানে তুই প্লাস কিউটাকে এখান থেকে এখানে মুভ করাবি। আবার ধর বি থেকে সি বলেছে, তাহলে তুই এখান থেকে এখানে প্লাস কিউকে মুভ করাবি। তার জন্য কার্য কত, তার মানে কি আমি তো বিভব পার্থক্যটা বের করতে পারলেই হল, আধান ইন্টু বিভব পার্থক্য, আধান ইন্টু বিভব পার্থক্য। তাহলে তুই বিভব পার্থক্য বের করলে তো আধানটা গুণ করলে কার্য হয়ে যাবে। মেনলি তোকে বলা হয়েছে যে তুই বিভব পার্থক্য ক্যালকুলেট কর। আগে ছবিটা একেবারে কেন বলিস না আমি ভুল ছবি এঁকেছি, জুনাইদ আমার এইসব অজুহাত দেয়। আমি ছবিটাই তো ভুলে গেছি, ওই জন্য আমার ভুল হয়। ঠিক আছে। আর কি বলবো, তোর টিমে খেলে আদি, তুই নাকি দিয়ে দিবি। আমি ক্যাপ্টেন। এটা খেলা হয়েছে নাকি কিংবা আমার টিমে খেলা, আমার টিম সবাই ইংরেজি বলে। কি বলছিস তুই? তুই আবার ওখান থেকে কি বলছিস কি? বলছি তোকে টিম থেকে বার করে দিয়েছি আমি। কোনো প্রবলেম নেই ভাই, আমি ঠিক জয়েন হয়ে যাবো যদি মন যায় তো।
হ্যাঁ তুই অঙ্কটা কর, হ্যাঁ করিস না। এক্ষুনি আমি কথা বললে তোর মান সম্মান ডুবে যাবে। ছাড়ুন না। তড়িৎ ক্ষেত্রটা এক্স অ্যাক্সিস। কোনটা? এইটা? হ্যাঁ এক্স বরাবর, তার মানে কি আমি যদি এটা করি এটা 2ai ক্যাপ মাইনাস এই যে ক্যাপ। সবাই এটা যদি উত্তর করে দিতে পারিস 2 মাস তোকে আর কিছু বলবো না। বলছে তো দিতে পার না পারে যাই হোক, ঠিক আছে? তোকে তো কিছু অঙ্কিতাকেও কিছু বলবো না তুই যদি উত্তর দিতে পারিস। সোজা কিন্তু খুবই সোজা। এবার বলছে বল না তুই একটু ভেবে, ঠিক আছে? একটু ভাবনা চিন্তা করলেই পারবি। খুব সামান্য, খুব সোজা কোশ্চেন। ঠিক আছে, কিছুতে একটা বের করলি নাকি ভ্যালু? বল না এ থেকে বি কত? কত? কিউ স্কোয়ার কত থেকে হলো 5 কত? বিভব পার্থক্য কে কিউ বাই আর। হ্যাঁ, আর এর ভ্যালু কত? আর এর ভ্যালু কত? স্টুডেন্টের স্কোয়ার প্লাস, না এত কঠিন নয়, এখানে মুশকিল হয়ে গেছে। বারবার বলেছি যে কার্য পথের উপর নির্ভর করে না, কথাটাকে গুরুত্বই দিচ্ছি, নিজের মতো করে যাচ্ছে। কার্য পথের উপর নির্ভর করে না। কার্য সমান বল ইন্টু সরণ, এরকম করে ভাব। কার্য সমান বল ইন্টু সরণ, বল কত? কিউ ইন্টু ই, সব বিন্দুতেই কিউ ইন্টু ই। মানে উত্তর বলে দিলে নিজেদেরই খারাপ লাগবে যে পারলে ভালো হতো। একটু ভেবে দেখ, বল ইন্টু সরণ, বলের মান কিউ ইন্টু ই প্রত্যেকটা বিন্দুতে। আসছি তাই লাগো না, তাহলে বি থেকে সি যখন বের করবি, এ থেকে বি, হ্যাঁ এ থেকে বি তে কাজে লাগবে না, কি আছে? আরে করেছিস বল আকাশ? বলছি পথের উপর নির্ভর করবে না, আবার কিউ ফার্স্ট কথা দেখ, এটা দেখ এই যে লাইন গুলো টানা আছে তোকে সবসময় পরীক্ষায় বলে দেবে? এগুলো একবার ভেবে দেখ দেখি, এগুলো তো কি সমবিভক্তল লম্ব হবে আছে, দেখ তড়িৎ ক্ষেত্রের সঙ্গে লম্ব হবে আছে। তাহলে পরিষ্কার কথা ভাব, তুই এখান থেকে এখানে যাবি, এখানে যা বিভব এখানে তো তাই বিভব। হ্যাঁ, আগে থেকেই বলছি একটু ভাব, মানে জিনিসগুলো একটু ভেঙে করলে সোজা। আমরা শুধু শুধু পরীক্ষায় দোষ দিই কোশ্চেন কঠিন এসছে। তাহলে ডব্লিউ সমান কত হবে বল? কিউ ই। এবার অন্তিম মাইনাস প্রাথমিক করবি, ওয়াইটা তো জিরো, তাহলে শুধু কি হবে প্রথমের কার্য হয়ে গেল ফার্স্ট,
এরপর এগুলো নিজের অন্তত ট্রাই কর, তো কিছু নেই। কোনটা সেকেন্ডটা কত? কিউ ইন্টু টু এ সেকেন্ডটা মুশকিল কথা, তুই এখান থেকে এখানে যাচ্ছিস। হ্যাঁ, তাহলে তুই এখান থেকে এটাকে এখানে নিয়ে আয়, এইটা মাইনাস এইটা, থ্রি এ, এটা কত? থ্রি এ মাইনাস এ কত হয়? হ্যাঁ, টু এ, এইতে হবে। বুঝতে পারছিস না আমার কি ভুলে গেল তো? এইটা যা, এই বিন্দুটাও তাই, তাহলে এদের মধ্যে পার্থক্য কত? সবসময় একই অক্ষে নিয়ে আয়। তাহলে সেকেন্ডটা কত হবে? কিউ ইন্টু টু এ, আটটাও টু এ হবে, কারণ এবার এইটাকে আমি এখানে নিয়ে চলে যাবো, সমবিবাদ তল বরাবর তো আমি সোজা নিয়ে যাবো, তাহলেই তো সুবিধা। তাহলে এই ডি বিন্দুটাকে এখানে নিয়ে চলে যায়, এইটা, এটা আর এটা বলেছে, এই তো একই, কিউ ইন্টু টু এ। কঠিন, এটা একই রকম, মানে এরকম মেন্স লেভেলে কোশ্চেন, লোকজন বোঝে না সমবিবাদ তল, এই জন্য বলে কঠিন। অপশন তো দেওয়া থাকবে এরকম রুট টু ফুট টু, তোরা ক্যালকুলেট করবি, সুন্দর দেওয়াই থাকবে। বারবার একটা কথা বলছি, খুব বেসিক সেন্স, মানে ছোট থেকে পড়ছি কিন্তু কথাগুলোকে গুরুত্ব দিই না, যে কার্য পথের উপর নির্ভর করে না। মানে আমরা শুধু পড়তে হয় পড়ে নিই, কথাগুলোকে কখনো গুরুত্ব দিই না। বইতে লেখা ছিল হ্যাঁ ওটা পথের উপর নির্ভর করে না, হয়ে গেল। সৌমিনী বলে এটা কঠিন ছিল কোশ্চেনটা, এত বড় অফার দিলাম তোকে, তুই শুনলি না, ঠিক আছে? হেক্টর করছি কেন, আই যেতে যাবো। প্রথম কথা হচ্ছে আমি বিভবের সবই স্কেলার, ভেক্টরে যাবো কেন? না, এটাকে তো বুঝতে হবে, মানে এটা যদি দাগও না টানা থাকে তোকে বুঝতে হবে এটা সমবিভব তল হবে, কারণ কি এই দিক থেকে লম্ব টানলে সেটা সমবিভব তলই হবে। এর পরীক্ষা হলো, মানে অনেক সময় কি শুধু এইটা দিয়ে দেবে, এই দাগটা টানা থাকবে না, কিন্তু তোকে বুঝতে হবে যে এটা সমবিভব তল হবে। তড়িৎ ক্ষেত্রের সঙ্গে লম্ব, ওই তল বরাবর সবাই সমবিভব তল, এইটুকু তো তোকে বুঝতে হবে। তার মানে আমরা সবসময় ভাবি কি অঙ্ক কষে ফেললেই সব হয়ে গেল, অঙ্ক কষে ফেললে সব নয়, ছোট ছোট কনসেপ্ট পরিষ্কার করতে হবে, সেগুলো কিন্তু অঙ্কের মাধ্যমেই হবে। আর আমরা শুধু কি ভাবি চারটে ফর্মুলা লেখা আছে, ব্যাস এই চ্যাপ্টার আমার কমপ্লিট হয়ে গেল, এভাবে হয় না। ওকে, কিন্তু তাহলে সোজা ছিল বলতে পারলি না, তাই তো? তখন সে আদিলের মতো হয়ে যাচ্ছিস ভাবিবা, হাতও শেষ হতে যাচ্ছিল বল। মাঝখানে আমি কেন ফেসে গেলাম? এবার শালা তোর দাঁড়া, পরের দিন কি হবে তোর দেখ। স্যার আমি বললাম মাঝখানে আমি কেন ফেসে গেলাম, আমি অন্য কিছু বলিনি। নেক্সট কোশ্চেনে আসি, মানে আমরা ইনফাইনাইট লাইন চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড বের করেছিলাম, মনে আছে তো? ওকে, ইলেকট্রিক ফিল্ড আমরা আগেই বের করে গেছি, তাহলে এবার পোটেনশিয়াল বের করবো। এইটুকু তো ক্যালকুলেট, আমি ক্যালকুলেশনটা দেখিয়েও দিচ্ছি, কারণ বুঝতে পারছি তো ইন্টিগ্রেশন করতে গেলে হাত কাঁপে, আর কি বেকার চাপ নিয়ে, তাই না? তো তড়িৎ ক্ষেত্রের মানটা সৌমিলি জানি, এক্ষুনি ওকে যদি বলি ও মাথা খারাপ করে ফেলবে। তাহলে তড়িৎ ক্ষেত্রের মান কত? 2k ল্যামডা বাই আর, এটা জানি তো। এবার আমাকে বলেছে কি অ্যাকচুয়ালি ক্যালকুলেট করতে, কি দেখ দুটো পয়েন্ট কি কি দিয়েছে, এ আর বি, তাহলে এদের মধ্যে বিয়োগ পার্থক্য বের করতে দিয়েছে। তাহলে বেসিক্যালি আমি লিমিট যখন বসাবো তখন কত, লোয়ার লিমিটে কত বল? সবসময় ম্যাক্সিমাম থেকে মিনিমাম আসি, কারণ আমার ডেফিনেশন কি ছিল, অসীম থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে। তাহলে আমার লোয়ার লিমিটে কি যাবে? বড় ব্যাসার্ধ আর বি, আপার লিমিটে কি যাবে? আর এ, এই এই কনসেপ্টটা যেন থাকে, নাহলে কিন্তু মুশকিল হবে। ওকে, তাহলে এটা বসিয়ে দিলাম। এবার দেখ, জাস্ট এইটুকু ইন্ডিকেশন তো করা যায়, ডিআর বাই আর মানে কত, লগ আর, ডিবির বসিয়ে দিচ্ছিস, ওই মাইনাসটা তুলে দিলে কত হবে, পি এ। মানে জিনিসটা হচ্ছে যদি আমি সামনে মাইনাস রাখি তাহলে বেশি থেকে কম, যদি মাইনাসটাকে আউট করে দিই কম থেকে বেশি, এই তো কনসেপ্ট। আর আমি এমসিকিউ করবো, আমার কনসেপ্ট থাকলে আমি এইখানটায় একটা লাইন গ্যাপ করে দিতাম, এটা প্লাস করে দিয়ে উল্টে দিতাম লাইনটা, অসুবিধা কিছু ছিল না। কারণ অসীম থেকে যখনই আসি তড়িৎ ক্ষেত্রের উল্টো দিকে কাজ করা হয়, ওই জন্য মাইনাসটা নেওয়া হয়। আর যখন তুই একদমই তুই যদি লিমিটটা চেঞ্জ করে দিস প্রথম থেকে, তুই এটা নিচে কি করলি, এ করলি পরে বি করলি, মাইনাসটা দেওয়ারই দরকার নেই। তাই এইটুকু ক্যালকুলেশনটা করে রাখ।
যেগুলো যেগুলো তড়িৎ ক্ষেত্র বের করেছিস সেগুলোতে বিভব কিন্তু দিতে পারে। লাইন চার্জের জন্য করেছিল। 1D পারপেন্ডিকুলার, আর 3 ডাইমেনশনে যাওয়া মানে তো তুই অ্যাকচুয়ালি নিডেড গোলকে চলে যাবি, স্ট্রাকচার তো একই। তোর যদি পোটেনশিয়াল বের করতে যায় তাহলে নিডেড গোলকের ক্ষেত্রে তুই কি করেছিস, কে কিউ বাই আর স্কয়ার। অসুবিধা কি আছে, তা তুই ইন্টিগ্রাল ই ডট ডি আর এ ওখানে কে কিউ বাই আর স্কয়ার বসিয়ে দিচ্ছিস। মাত্র স্ট্রাকচার ক্লিয়ার হওয়া নিয়ে কথা হয়েছে। তাহলে এটার একটা অঙ্কই করে রাখি। আচ্ছা, হয়নি এখন, অনেকের লাগে। কি গল্প করছিস রে তুই সারাদিন, কিসের গল্প? তোর পা ঠিক হয়েছে নাকি বল, না এখন অ্যাক্টিং করিস? কি খেলতে গেছিস? ফুটবল খেলতে আর কোনোদিন গেছিস তোকে বের করে দেবো এখান থেকে। বুট দিয়ে দিয়েছি, বুট বিক্রি করে দেবো। খেলতে জানিস না, দিয়ে খেলতে যাবো। কি? খেলতে গিয়ে নিজে নিজেই পা ভেঙে বসে দিস। দোষ আমার নাই। কি বড় প্লেয়ার! না, লোক তাও মারলো পায় ঠিক আছে, নিজে নিজেই পা ভেঙে ফেলছে। করার নেই। আবার পরীক্ষার 10 দিন আগে তুই ভাব। সেই সময় যখন আমি খবর পাই প্রথম মনে হচ্ছিল ওকে পিটিয়ে মেরে দিল। এটা আরভিন, বুঝতে পেরেছিস? কারণ এই স্ট্রাকচারটা খালি মাথায় রেখে দিতে পারি, বা যদি ভুলে যাই ইন্টিগ্রেশন করে নেবো, কিছু যায় আসছে না। ওই জন্য একটু ইন্টিগ্রেশন করে জানো কত স্ট্রাকচার মনে রাখবি। তাহলে এই অঙ্কটা করে ফেল, ওটার আন্ডারে একটা অঙ্ক করেটা। তাহলে শেষ লাইনটা মনে রাখলেই তো বসিয়ে দেবো ঠিক করে। তাহলে কত হবে, 2k ল্যামডা ln 2 হয়ে যাবে। ln 2 এর ভ্যালু কত? ln 2 এর ভ্যালু কত কে বলতে পারবি? ln 2 মানে অ্যাকচুয়ালি 2.303 ইন্টু log 2। log 2 এর ভ্যালু কত? হ্যাঁ, 0। 0 পয়েন্ট কত, 0 পয়েন্ট কিছু মানে 0। 0 কখনো কাউকে অ্যাপ্রক্স করে করা যায় না, এটাকে বোঝ, ঠিক আছে? log 2 এর ভ্যালু কত? 0.3001। 0.301। মানে 0.3 মনে রাখলেই হয়। ওই জন্য মনে রাখবি ln 2 এর ভ্যালু, অনেক সময় ভ্যালু বসিয়ে উত্তর দিতে পারে। ln 2 এর ভ্যালু হচ্ছে 0.693, 2.303 গুণ করে দেওয়া হয়। log 2 এর ভ্যালু হচ্ছে 0.3, 301 হয়, একদম অ্যাকুরেট ভ্যালু আনতে গেলে 3 লিখতে পারিস। আর এক সময় ভ্যালু আকারে দিলে তখন পারলি না, মুশকিল হয়। লার্জ পেন সিট, লার্জ পেন সিটের ক্ষেত্রে তুই ই এর ভ্যালুটা তো পেয়েছিলি, ই কত ছিল বল? আগেই বলছি পোটেনশিয়াল ক্যালকুলেশনের সময় সুবিধা কি, ই কত ছিল বল? সিগমা বাই 2 এপসাইলন 0, কাউসে করেছিলি। তাহলে বেসিক্যালি কি হবে, ভি সমান ই ইন্টু ডি, তাহলে সিগমা বাই 2 এপসাইলন 0 আর বি মাইনাস আর এ। পোটেনশিয়ালের ক্যালকুলেশন ইলেকট্রিক ফিল্ডের থেকে অনেক ইজি।
ওই জন্য সুবিধা হয়, ক্যালকুলেশন গুলো অনেক ছোট। এবং কি আমি যদি কিছু না মাথায় থাকে, তড়িৎ ক্ষেত্র জানলেই তো হয়ে যায়, ভি সমান মাইনাস ইন্টিগ্রাল ই ডট ডি আর বসে। আচ্ছা, কিভাবে মেন কনসেপ্ট আজকে সব শেষ করবো, পরের দিন যা করাবো সেগুলো ধারা করতে হবে। হ্যাঁ, এইটা ফার্স্ট কথা হচ্ছে, তুই কি জানিস বল? ভি সমান, তোকে প্রথম দিনে লিখেছিলাম ভি সমান ই ইন্টু আর, এটাই লিখবে, এটা লিখেছিলি তো কালকে। এবার আমাকে বল, আমার এই যে বৃহত্তম এই যে ধাতব শীটের ক্ষেত্রে গাউসের থার্ড অ্যাপ্লিকেশনে কত করেছিল বল? সিগমা বাই টু এফসা জিরো। তাহলে তুই এর জায়গায় কত হবে? সিগমা বাই টু এফসা জিরো। আর এর ভ্যালু কি বলেছে? এ থেকে বি মানে অ্যাকচুয়ালি কত? অন্তিম মাইনাস প্রাথমিক। তো তাহলে তুই কত বসাবি? আর বি মাইনাস আর। এটা না বোঝার কি আছে? তুমি বুঝেছিস তো? সোজা তো নাকি? হ্যাঁ, আর ঘান আর ঠিক আছে। এই ব্যাসটা সব থেকে বেশি ইরেগুলার, কটার খবর নিতে হবে। চুপচাপ আছি তো, কিছু বলিনি। একটা দিন এমন ঝড় তুলবো, ঠিক আছে? নিতে পারবে না। একদিন মাত্র ক্লাসে ক্লাস করলাম। আসিস নি আমার বলার কি আছে? একদিন মাত্র। না, সেই সময় মানে টানা বন্ধ করে দিলি তুই। আমার তো পার্টি করে নেবে, আসবে, আমি তো অনলাইন ক্লাস করছিলাম। পাটা ভাঙবে কেন? এটা কার দোষ? অনলাইন তো করেছিলাম। পা ভাঙাটা কার দোষ? আমার অনলাইন তো আমি করেছিলাম। ওই দিনকে তো অনলাইন তোর সামনে বাড়ি, তোর কি করে মিস হয়? লোকের তাও ঘুম ভাঙেনি, আমি মেনে নেব। বলে দিলাম আপনাকে। তোর সামনে বাড়ি কি করে ঘুমটা ভাঙে না? আরপিন এসে বললো তোকে ডেকেছে, তাও তুলতে পারেনি। ও এসে বললো বলে তোকে বের করলাম। স্যার, যতটা খবর আছে বেচারা সেদিনকে হসপিটালে গিয়েছিল। তুই আবার কথা বলছিস না? লোকজন বলছে তোকে বন্ধ করে দিতে, মাইক মিউট করে দিতে, তুই আবার কথা বলছিস। উত্তর জিজ্ঞেস করলে তোর কাছে উত্তর থাকে না। আচ্ছা, এই এই জিনিসটা ইলেভেনে হয়েছিল, তাই একটু বলে রাখি। একটু বলবি ইলেভেনে পড়েছিলাম তো, ভুলে গেছি। আবার কি করা যায়? হ্যাঁ, অবশ্যই গ্র্যাভিটেশনে বুঝতে অসুবিধা হচ্ছিল, এখানে বোঝাটা অনেক বেশি সোজা। সবসময় মনে রাখবি, লাইক চার্জ মানে একই জাতীয় আধান যদি থাকে দুটো, আমি তো অ্যাকচুয়ালি কি স্থিতিশক্তি বের করবো, তাই তো? এরপরে একটা ছোট করে হেডিং করতো স্থিতিশক্তি। অ্যাকচুয়ালি তখন স্থিতিশক্তি তো বের করলাম কার্য। স্থিতিশক্তির সংজ্ঞা বল সৌমিলি। স্থিতিশক্তি কাকে বলে? কাকে বলবি? স্থিতিশক্তি কাকে বলে বলে কি বলবো? ক্লাস 10-এ পড়েছিস, এই একই ডেফিনেশন। ইলেভেনে মহাকর্ষে পড়েছিস। স্থিতিশক্তি কাকে বলে? হ্যাঁ, বিভব কাকে বলে? বল।
বিভব কাকে বলে? এবারে শুধু ওই একক ধনাত্মক ওয়াটটাকে বাদ দিয়ে কোনো একটি আধানকে আনতে হলো। যখনই আধানটাকে একক ধনাত্মক করে দিবি তখনই সেটা বিভব, আর যখন আধানের একটা মান থাকবে সেটাই স্থিতিশক্তি। এই মহাকর্ষে একই জিনিসই বুঝিয়েছিল, মনে পড়ছে তো? কি বলবো, কি অঙ্গ? তাহলে স্থিতিশক্তি ডেফিনেশন সবাই লিখে ফেল, আর লেখাচ্ছি না, শুধু ওই একক ধনাত্মক আধানটা তাহলে কি হবে, কোনো একটি আধান। কারণ আধানটাকে যদি এক একক করে দিস, মানে 1 কুলম করে দিস, তখনই বিভব হয়ে যায়। ওটাই তো ব্যাপার, এই যে তুই বলছিস ভি সমান W/Q, এটাই তো স্থিতিশক্তি। যখন এই কিউ দিয়ে ভাগ করছিস মানে কি, যে আধানটাকে আনছিস তাকে একক করে দিচ্ছিস। তখন ব্যাপারগুলো বুঝে করি না বলেই আমাদের যত জীবনে কষ্ট। তো নেই ফিজিক্স, কি জিনিসকে 50 বার বোঝায়। অ্যাকচুয়ালি সাবজেক্টের মধ্যে নেই কিছু, তো এই একটা জিনিসকেই তোকে এতক্ষণ বোঝানো, নাহলে টাইম কাটবে কি করে নাকি বল? আফরিন, মাঝে মাঝে তোর নামটা এখন আমি ঠিক বলে দিই, ওই জন্য ভেবে চিন্তে উল্টো বলি। আগে উল্টোই বলতাম, এখন অ্যাকচুয়ালি ঠিক বলে দিই, মানে ফাঁকি দেয় বলার নামটা উল্টোই বলি আর কি, ভেবে চিন্তে উল্টো বলি। আগে ভেবে চিন্তে ঠিক বলতাম। না পড়িস না তো, ওই জন্য তোর নামটা পাল্টাবো। আর প্রথমে মনে হয় ওর নামটা অ্যাকচুয়ালি উল্টো লিখে ফেলেছিলাম, ওটাই লেখা আছে আমার। হ্যাঁ, ওর যখন দেখবি স্লিপ গুলো যায় আপ্রিল লেখা থাকে, ওটা আমি ইচ্ছে করেই পাল্টাইনি। যতদিন না ঠিক করে পড়বে ততদিন ও হচ্ছে, ঠিক আছে। আচ্ছা এবার দেখে এটা আমরা গ্র্যাভিটেশনেও পড়েছিলাম, এখানে আরেকবার অন্তত মাথায় ঢুকিয়ে নেয় আর কি, পরিষ্কার ভাবে। তাহলে দেখ এখানে সাইন যেহেতু আছে বোঝাটা অনেক সোজা। লাইক চার্জ যদি হয়, এখানে তো দুটো আধান লাগবে, তাহলে অ্যাকচুয়ালি ডব্লিউ সমান কত, কে Q1 Q2 বাই আর। এবার মজার ব্যাপার দেখ, যদি একই জাতীয় আধান হয় তাহলে যাই কর না কেন প্লাসই হবে, যাই কর না কেন প্লাস হবে। এই জন্য স্থিতিশক্তি কি হয়, ধনাত্মক। আর যদি বিপরীত জাতীয় আধান হয়, যাই করে না সাইন বসালে ঋণাত্মক হবে। তাহলে এই জন্যই বলা হচ্ছে সমজাতীয় আধান হলে স্থিতিশক্তির মান কি, ধনাত্মক। বিপরীত জাতীয় আধান হলে ঋণাত্মক। আর এখান থেকেই ব্যাখ্যা কর, তাহলে সমজাতীয় আধান মানে কি, বিকর্ষণ বল। তাহলে বিকর্ষণ বলের ক্ষেত্রে স্থিতিশক্তি ধনাত্মক, আকর্ষণ বলের ক্ষেত্রে স্থিতিশক্তি ঋণাত্মক। এগুলো কিন্তু পরীক্ষার কোশ্চেনে লাইনে আসবে, মানে বলের সঙ্গে স্থিতিশক্তি রিলেট করে দেবে। তাহলে তোর এত মাথায় রাখারই দরকার নেই, তুই একটা পাশে ছবি এঁকে ফেলবি যে হ্যাঁ যদি একই জাতীয় হয় দেখি তাহলে কি হচ্ছে, বিকর্ষণ হচ্ছে, কিন্তু স্থিতিশক্তি কি হয়ে যাচ্ছে, প্লাস হয়ে যাচ্ছে। তাহলে বিকর্ষণের জন্য প্লাস, আকর্ষণের জন্য মাইনাস। কোনটা? না আমরা তো মান, মান তো একই হচ্ছে, কিন্তু মানটার হচ্ছে ঋণাত্মক মান না ধনাত্মক মান। এবং সেটা সেটা 11-এও বুঝিয়েছিলাম, সেটা বল দিয়ে বুঝিয়েছিলাম, মনে করে দেখ। আকর্ষণ বলকে আমরা কি বলি, ঋণাত্মক বল, আর বিকর্ষণ বলকে আমরা বলি ধনাত্মক বল। ওই সামনে একটা মাইনাস চলে আসে বলে সাইনটা পাল্টে যায়। এখানে বোঝাটা অনেক সোজা, অতটা কমপ্লিকেটেড নয়, তুই খালি আধানগুলো সাইন বসিয়ে দিলেই হবে। আর ওই লাইনটা লিখে রাখ, তাহলে কি হচ্ছে দেখ, আকর্ষণ বলের জন্য ঋণাত্মক স্থিতিশক্তি, বিকর্ষণ বলের জন্য ধনাত্মক স্থিতিশক্তি। এই লাইনটা থেকে কিন্তু কোশ্চেন দেবে। আমি একদম লাইনগুলো সিলেক্টেড বলে যাচ্ছি, কোথাও কোথাও কোশ্চেন হয়, মাথায় রাখবি কাল। হ্যাঁ এটা সোজা কোশ্চেন করে নে, শুধু কঠিন কোশ্চেন গুলো দিয়ে দেয়, পারি না। সোজা কোশ্চেন এখানে সবাই পারে আর কি। কি বলেছে দেখ কোশ্চেনটা, প্রথম বলেছে, আগে ছবিটা এখানে, সংস্থাটি স্থিতির মান নির্ণয় করো, ফার্স্ট কোশ্চেন। সংস্থাটি স্থিতিশক্তির মান নির্ণয় করো।
কোশ্চেন নাম্বার 1। কোশ্চেন নাম্বার 2 বলা হচ্ছে মধ্যবর্তী দূরত্ব 1 মিটার কমাতে কৃতকার্যের মান কত? মধ্যবর্তী দূরত্ব 1 মিটার কমাতে কৃতকার্যের মান কত? তাহলে 4 ছিল 3 করবি, তাহলে কত কার্য করতে হবে? মধ্যবর্তী দূরত্ব 1 মিটার কমাতে কৃতকার্যের মান কত? সেই তাহলে 4 কত 3 কত বিয়োগ করে দেবো, সেটা তো পোটেনশিয়াল এনার্জি বেরিয়ে যাচ্ছে। তুই আগে স্থিতিশক্তিটা বের কর না, তাহলেই তো উত্তর পেয়ে যাবি। আগে স্থিতিশক্তি বের কর। হ্যাঁ, বসিয়ে দে। 135 × 10⁸ প্রথমে কে আকারে একটা তো ভ্যালু আমাকে চেয়েছে, কে আকারে রেখে দিয়ে পরে বিয়োগ করে কে বসাবে। কি হচ্ছে আদিল, কথা বলছিস? 135 × 10⁸ হবে কি? নর্মাল ক্লাসে আদিলের থেকে এত তাড়াতাড়ি উত্তর পাই না তো। এবার আদিল, তুই বাড়িতে থাকলে কি তোর মাথা বেশি কাজ করে? তা তুই অনলাইনে ক্লাস কর, বুঝলি? কোনো প্রবলেম নেই স্যার। হ্যাঁ, অ্যাকচুয়ালি মানে আমি দেখছি তোর বাড়িতে একটা আলাদা পরিবেশ আছে। বাড়িতে থেকে দেখছি ফটাফট উত্তর দিচ্ছি। এসে জুনাইজ নাকি? মধুমিতা এসছে না আসেনি? স্মৃতিশক্তিটা বের করেছিস? কে বসে কত এসছে বের কর। কে রেখে দিয়েছিস? তাহলে আর কি মানে এর ক্যালকুলেশনে কি আছে মাহাত্ম? কে ইন্টু 3 × 2 / 4, বাহ, ঠিক আছে। হ্যাঁ, অন্তিম মাইনাস প্রাথমিক, অন্তিম মাইনাস প্রাথমিক। বহিস্থ কার্য মানে অন্তিম মাইনাস প্রাথমিক সবসময়। প্রথম একটা কত আসছে দেখ, আমি ভ্যালু পরে বসাবো। আগে কে ইন্টু 6/4 3/2 কে, আর সেখানে এটা U1 আর U2 হচ্ছে কত, ওটা 3টা কেটে যাবে, এটা 3 হবে, তাহলে শুধু 2 কে। 2 কে মাইনাস 3/2 কে, 2 মাইনাস দেড়, এই তো। তাহলে সোজা ক্যালকুলেশন, 2 মাইনাস দেড় কত হয়? তাহলে 0.5, মানে হাফ ইন্টু কে। অঙ্কিতা বোঝা গেছে না? এটাও বিয়োগ করে দেখাবো, হয়ে গেছে তো? ব্যাস। এবার এটা যদি 2 দিয়ে ভাগ করিস কত হচ্ছে, তাহলে 4.5 ইন্টু 10⁹ জুল। এবার এখানেও ভ্যালু বসিয়ে দিলেই হয়, তাহলে তখন কত হবে? 4.5 ইন্টু 3 হয়ে যাবে, 13.5। প্রথমেই কেন ভ্যালু বসাতে হবে? আমি প্রথমে কে এর ভ্যালুটা বসিয়ে ফেলেছিলাম। না, এটা রিসার্চের ব্যাপার হয়ে যাচ্ছে যে আদিলের মাথায় এত কাজ করছে কি করে? হ্যাঁ, এই দেখ লোকজন সন্দেহ কে এর মান জানতো। স্যার লোকজনের মধ্যে জুনায়েদের নামটা প্রথমে আছে, একটু বলুন। আমি কি বলছি রে, লোকজন বলছে, আমি কি বলবো বল দেখি আগে। দুঃখের কথা। সমস্ত লোকজনের মধ্যে আগে প্রথমে নামটা আসছে জুনায়েদের। এ হোক না, হয়েছে, বোঝা গেছে না? যায়নি? এবার এবার তাহলে বল, সোজা কোশ্চেন দেবো না কঠিন কোশ্চেন দেবো? কি বলছিস জুনায়েদ, সোজা দেবো না কঠিন দেবো? স্যার সোজাই দিয়ে যান না, হচ্ছে তো অঙ্কগুলো নাকি তবু। এগুলো একটু বেশি সোজা হচ্ছে বল। এবার আমাকে বল তো, আচ্ছা এটাই সোজা হয়ে গেছে তো, আমাকে বল কে বোঝাবে? এই এই যে এইটার জন্য স্মৃতিশক্তি লিখে ফেললি, কে
Q1 Q2 বা এইটা যে লিখেছি এই যে এইটা, এটা কার জন্য স্থিতি শক্তি? 3 কুলম আধানের জন্য না 2 কুলম আধানের জন্য? বা কোন বিন্দুতে বের করেছি স্থিতি শক্তি? এই তাহলে এখানে স্থিতি শক্তি কত? তাহলে এখানে স্থিতি শক্তি কত? এটা বলছিস তাই তো? এখানে স্থিতি শক্তি কত? তার বিয়োগ পার্থক্য শূন্য। এর সাথে আমি বলছি স্থিতি শক্তি তো বের করে ফেললাম, মানে আমরা পড়াশোনাটা কোথায় মানে কত পর্যন্ত করি সেটাকে বোঝাতে চাইছি। এই দেখো, আমি যদি কথাটাই না বলতাম তুই সুন্দর বুঝে গেছিস, হ্যাঁ, স্থিতি শক্তি বের করে ফেলেছি, ফর্মুলা তো শিখে গেছি। ফর্মুলা মানেই ফিজিক্স না। তাহলে এই হিস্ট্রিটা কি? সেই মহাকর্ষে আমি গল্প করে বলেছিলাম, তার মানে কোনো একটা আধানকে প্রথম নিয়ে আসতে হবে। বোঝ মানেটা। জুনায়েদ কথা ঠিক বললো, তারপরে নিজের কথা তার থাকলো না। ও তাহলে প্রথম হচ্ছে কোনো একটা আধানকে আমি নিয়ে এসেছি যখন দ্বিতীয়টা ছিল না, আগে বল। তাহলে এখানে এ নেই, প্রথম তুই ধর 3 কুলম আধানটাকে নিয়ে এসেছিস, তাহলে যখন ওকে প্রথম নিয়ে এলি কার্য কত? কারণ এর উপরে তো বিভব ছিল না তখন। এ আসার ফলে ও একটা এরিয়ার মধ্যে বিভব প্রয়োগ করবে, তাহলে W1 এখানে 0। ভেঙে ভেঙে কোশ্চেন করে না, এটা তোদের ভাগ্য ভালো। তাহলে W2 কত হবে যখন এর ক্ষেত্রে একে নিয়ে এলি? ওই জন্য বলছিস না নির্দিষ্ট তড়িৎ ক্ষেত্রে আনতে কত। আগে কেউ ছিল না, তড়িৎ ক্ষেত্র শূন্য ছিল, কার্য শূন্যই হচ্ছিল। এবার প্রথম যে আসছে তার জন্য কার্য শূন্য, সে আসার পরে দ্বিতীয় যখন কোন আধানকে আনছিস তখন ওটার উপর কার্য। এটা হচ্ছে বড় কথা। তাহলে যখন আমি এই আধানটাকে নিয়ে এলাম তখন কার্য কত হচ্ছে? W সমান অ্যাকচুয়ালি কত? Q ইন্টু ভি। তাহলে কিউ কোনটা? যে আধানটা এলো সেটা কিউ ইন্টু ভি। ভি কার জন্য? এটার জন্য। তাহলে এটার জন্য ভি কত? জিনিসগুলো বুঝতে হবে। তাহলে 2 ইন্টু তখন কত হচ্ছে দেখ, কে ইন্টু 3/4। ওই জন্য তুই এটা একসঙ্গে লিখছিস। এবার যে কোনো একটার জন্য অন্যটা, এবার তুই জানিস না কে প্রথম এসছে। যে কোনো একটার জন্য অন্যটা, মানে তোকে হয় প্রথম 2 কে নিয়ে আসতে হবে, না হলে 3 কে আনতে হবে। যদি কোশ্চেনে ভেঙে ভেঙে জিজ্ঞেস করে ফেলে তখন কিন্তু তোকে ঠিকঠাক উত্তর দিতে হবে। না না, না হলে আমি বিভাগের কিছুই বুঝলাম না। না, আমরা অ্যাকচুয়ালি কি করি, ডেফিনেশনটা ডেফিনেশনের মতো পড়ি, আর অঙ্ক অঙ্কের মতো করি। ওই অঙ্ক আর ডেফিনেশন কোনোদিন বুঝতেই পারিনি যে একই জিনিস। দেখবি তুই এই যে ভেঙে বললাম, তুই এবার রিলেট করতে পারবি জিনিসটা কি। না দেখবি ডেফিনেশন পড়ে যায় ডেফিনেশনের মতো, স্যার ফর্মুলা বলে দিয়েছে K Q1 Q2/R, আমিও লিখে অঙ্ক করে দিলাম, নিজেকে খুব জ্ঞানী ভাবি, কিচ্ছু শিখিনি। পয়েন্ট যে কোনো একটাকে তুই ফার্স্ট এনে সেকেন্ডটাকে ওই জন্য আনতে হবে বলে। অন্যটায় তুই যদি সেকেন্ডটাও করিস একই রকম। হ্যাঁ হ্যাঁ, সেটা তোকে যদি কোশ্চেনে, আমি ওটাই বলছি, কোশ্চেনে উল্লেখ করে যদি জিজ্ঞেস করে ফেলে তখন চাপে পড়ে যাবে। যে প্রথম হচ্ছে 2 কুলমকে আনা হয়েছে, তারপর 3 কুলমকে। এবার বলে 2 কুলমের উপর কার্য কত, তখন শূন্য হবে। তারপরে 3 কুলমকে যখন এনেছিস তখন কার্য হবে। আর এই জায়গাগুলো যদি ভেঙে জিজ্ঞেস করে তখন ঝামেলায় পড়ে যাবে। ওই তো বোঝা গেছে তো। ব্যাস। তাহলে এবার একটা মহাকর্ষে একই জিনিস বলে গেছি, মহাকর্ষটা পড়িস নি ঠিক করে, এখন বুঝতে পারছিস তুমি, তাই তো? তখন বড্ড ডুব মেরেছিস, খালি উপরে হ্যাঁ 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 সব করে ফেলেছিস। ওই ইলেভেনে মহা ফাঁকি দিতে হয়, সব কথাতে মোটামুটি হ্যাঁ হ্যাঁ চালিয়ে যেতে হয়। তাই একটা কোশ্চেনে আছে, একদম কোশ্চেনেই আসি, কি বুঝলি না বুঝলি সব একদম পরিষ্কার হয়ে যাবে। কোশ্চেনটা পরে সলভ করবো, আগে কনসেপ্টে আসি। কোশ্চেনের মানেগুলো আমি বলে দেবো। এরকম একটা ত্রিভুজ এঁকে ফেলা যায়, একটা সমবাহু ত্রিভুজ। দুটো করেছি, এবার 3টে আধান হতে পারে একই রকম। একটা সমবাহু ত্রিভুজ এঁকে ফেলা। ত্রিভুজ হবে, বর্গক্ষেত্র হবে, এরকম অনেক কার্য বেরোবে। এবার আগের কথাটা যদি তোরা একটু বুঝে নিস, এটা সোজাই হবে। না বুঝতে পারলে তখন কঠিন লাগবে। জেনারেল করবি তুই, আধান যদি পাল্টে দিস। আচ্ছা 1 2 3 করে দিবি। এখন বলছে এটা 1 2, এটা সমস্যা নেই, কে প্রথম আসছে বুঝে যাবো। এখন বলছে 1 2 3 1 2 3 ব্যাস। মানে আমি লিখতাম কিউ স্কোয়ার, তুই লিখবি Q1 Q2, একই ব্যাপার।
এবার দেখ জিনিসটা দেখ, যাকে 1 সেইভাবে ভাব যেখানে কেউ ছিল না, ও প্রথম এসেছিল, হিসেবটা বল। তাহলে W1 কত হবে? 0। এবার এ যখন এলো, সেকেন্ড আমি 2 কে নিয়ে আসবো, 3 তখন আসেনি। তাহলে দেখ আগের কেসটা, তখন W2 তাহলে কত হবে? কে Q1 Q2 বাই এ। এবার দেখ তুই কিন্তু ফটাফট বলতে পারছিস, আগের হিসেবটা বুঝে গেছিস। 3 নম্বর কিন্তু আসেনি তখন। এবার যখন 3 আসবে তখন দুজনেই বল প্রয়োগ করবে। এলাকায় একের জায়গায় দুটো দাদা এসছে, দুজনকেই চাঁদা দিতে হবে, কিছু করার নেই। হ্যাঁ, তাহলে এর উপরে দুটো বল প্রয়োগ হবে, দেখ পাটে পাটে। তাহলে এখানে W3 সমান কি হবে? এর জন্য একটা আসবে, এর জন্য একটা আসবে। তাহলে কে Q1 Q3 বাই এ প্লাস কে Q2 Q3 বাই এ। আর না বুঝে আমরা এটাকে ফর্মুলা লেখা আছে মুখস্থ করে ফেলি। কে এরকম করে মনে রাখি, হ্যাঁ মনেটা এরকম করেই রেখে দিতে পারবো যে 1 2 2 3 3 1। তাই অ্যাকচুয়ালি তাই হচ্ছে। কিন্তু কার উপরে কতগুলো কার্য? সেকেন্ড যে এলো তার উপরে একটাই কার্য, থার্ড যে হলো তার উপরে দুটো কার্য, টোটাল হলো 3টে। আমরা এরকম ভেবে নিই যে 3টে বিন্দুতে 3টে কার্য। এগুলো হচ্ছে প্রথম ভুল। ওকে, রমিলি বুঝেছিস না বুঝিস নি? হ্যাঁ, মুখ চোখে দেখে মনে হচ্ছে কিছু বুঝতে পারিস না তুই। তাহলে এটা ছবিটা একে আগে ভেঙে ভেঙে লিখে রাখ। মানে এইভাবে যদি না পড়িস না, যখন একটু কমপ্লিকেটেড কোশ্চেন হয়ে যায় মাথা খারাপ হবে। এই হচ্ছে ব্যাপার। শুধু ফর্মুলায় ডাটা বসিয়ে অঙ্ক করছিস খুব ভালো, যখন একটু কনসেপচুয়াল কোশ্চেন হয়ে যাবে তখনই কিন্তু ওটা কি করে করবো, সমস্যা হচ্ছে তখনই বাড়বে। ওকে, এবার এখানে কি কি কোশ্চেন করেছে আবার দেখা যাক। তোকে তো পুরোটা আমি ভেঙে বলেছি, তোরা শুধু উত্তরগুলো দিবি। প্রথম দেখ, পোটেনশিয়াল এনার্জি অফ এনি ওয়ান অফ দ্য চার্জ, তার মানে যে কোনো একটি আধানের উপরে স্থিতিশক্তির মান কত। যে কোনো একটি আধানের উপরে স্থিতিশক্তির মান কত, এইটাই হবে শুধু। কারণ একজনের উপর দুজন বল প্রয়োগ করবে, 3টে তো নয়। তাই যখন ভেঙে ভেঙে কোশ্চেন করবে, তুই যদি না ভেঙে বুঝিস তখন কিন্তু সমস্যা অনেক। বারবার বলছি, যে কোনো, তাহলে ফার্স্ট কোশ্চেন লেখ, যে কোনো একটি আধানের উপর, আচ্ছা ওখানে ওইটাই করে নে, কারণ নাহলে অসুবিধা হবে কোন আধানটা। তাহলে Q1 ইকুয়াল টু Q2 ইকুয়াল টু Q3 এবার ধরে নে, তোদের সুবিধা হবে, জিনিসটা তো বুঝে গেছিস। ইকুয়াল টু কিউ খাতায় লিখে রেখে দে, তাহলে সবগুলো কিউ। তাহলে যে কোনো একটি আধানের উপর মোট স্থিতিশক্তি রাশিমালা, মোট স্থিতিশক্তি কত, তার নিশ্চয়ই বোঝানোর দরকার নেই, উত্তর বুঝেই গেছিস কোনটা। একজনের উপর মানে বাকি দুজন বল প্রয়োগ করবে, W3 যেটা ছিল। তাহলে এখানে উত্তর আমার কত হবে? কে সবগুলো যদি কিউ ধরি, কিউ স্কোয়ার বাই এ, ওটাও হবে তাই, তাহলে 2 গুণ হয়ে যাবে, 2K কিউ স্কোয়ার বাই এ। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন বলেছে মোট স্থিতিশক্তি কত, তখন 3 হয়ে যাচ্ছে। তুই যখন বুঝে গেছিস লিখে দে না খালি, মোট স্থিতিশক্তি কত হচ্ছে তাহলে 3K কিউ স্কোয়ার বাই এ, 3টে যোগ হচ্ছে। আচ্ছা অ্যাসোসিয়েটিং মানে কি? ওয়ার্ক ডান লেখা আছে, দেখো ওয়ার্ক ডান ইন অ্যাসোসিয়েটিং দ্য সিস্টেম। অ্যাসোসিয়েট করা মানে কি অ্যাকচুয়ালি? সিস্টেমটি গঠন করতে কত কার্য। অ্যাসোসিয়েট করা মানে কি? সাজানো। আর ডিসোসিয়েট করা মানে কি? ভেঙে দেওয়া। তার মানে সিস্টেমটি, ওই যে তোকে যে সিস্টেমে বললাম, তার মানে প্রথম একটা আধান এলো, তারপরে আরেকটা আধান এলো, তারপরে আরেকটা আধান এলো, ওটাকেই তো তুই স্থিতিশক্তি বলছিলি। তাহলে সিস্টেমটা গঠন করতে কার্য কত, যেটা বেরোলো ওটাই 3K কিউ স্কোয়ার বাই এ, মোট স্থিতিশক্তি তো। সিস্টেমটি গঠন করতে কার্য কত, যেটা তুই ক্যালকুলেট করলি। তাহলে আমাকে ভাষা চেঞ্জ করে কোশ্চেনে দিতেই পারে, সিস্টেমটি গঠন করতে কত কার্য, তাহলে যেটাই আমার স্থিতিশক্তি সেটাই কার্য। এবার এখানে একটা জেনারেল ফর্ম শিখিয়ে দিই, কম্পিটিটিভ পরীক্ষার জন্য মনে রাখবি, যে যখন এর থেকে বেশি দেবে আমি করাবো, এটা এটা ত্রিভুজ দিচ্ছি, আমি তোকে ষড়ভুজ পর্যন্ত করাবো, ঠিক আছে? ষড়ভুজ কেন, কিউব পর্যন্ত দেখাবো। মানে আপাতত অ্যাডভান্সে কিউব টিউব গুলো আসে, কিউব পর্যন্ত তোকে দেখাবো, তুই নিজেই মুখে মুখে করতে পারবি। কিন্তু একটা লজিক জেনে রাখ, কতগুলো টার্ম হবে। 3টের জন্য কোনো অসুবিধা নেই, মুখে মুখে বোঝা যাচ্ছে কতগুলো টার্ম হবে। কতগুলো টার্ম হয়, এই যে ইউতে লিখছি কতগুলো এসছে, 3টে টার্ম তো। তাহলে লিখে রাখ যে টার্মের সংখ্যা, এইটুকু লিখে রাখ না, টার্মের সংখ্যা, কতগুলো টার্ম আসবে স্থিতিশক্তির মধ্যে, সেটা কত, n ইন্টু n মাইনাস 1/2।
মনে রাখবি n ইন্টু n মাইনাস 1/2 মানে কতগুলো চার্জ আছে সেটা n। আমার আলটিমেট এখানে কটা চার্জ আছে বল, তিনটে, মানে তিনটে শীর্ষবিন্দু বেসিক্যালি। তাহলে এখানে কত হচ্ছে দেখ, 3 ইন্টু 2/2, ওই জন্য তিনটে টার্ম। ত্রিভুজ বলে আমরা বুঝতে পারছি যখন বেশি হয়ে যাবে বাহু তখন কিন্তু এই ফর্মুলা থেকে তুই বুঝতে পারবি কতগুলো টার্ম। তার একটা ঘনক দিয়ে দিলাম, তখন কি তোকে আলটিমেট এই ফর্মুলাতেই যেতে হবে। একটা ঘনকে কটা আধান থাকে? 8খানা আধান আছে, ঠিক আছে? তার টোটাল কতগুলো টার্ম হবে সেটা তুই বের করতে পারবি। অনেক সময় শুধু টার্ম সংখ্যায় জিজ্ঞেস করে যে কতগুলো স্থিতিশক্তি রাশিমালা হবে, পরে আসছে সেটা দেখা যাবে। এটা ছোটটার জন্য আমি ফর্মুলা লিখে রাখলাম, পরের গুলো ভাবতে পারবি। এটা বোঝা গেছে তো সবাই? বল না, তোর বুঝতে পারিস কি? পেরেছিস তো? ব্যাস, তাহলে এর পরেরটা কিন্তু খুব একটা কথা বলবো না, বের করতে হবে নিজেকে। এখানে আরেকটা ছোট লজিক শিখে রাখি, আমি তখন বকবো না। এটা তিনটের জন্য কোনো সমস্যা নেই, একবার দেখে দেখি হিসেবটা ভালো করে। একটা আধানের জন্য এসেছিল কত, 2, আর মোট কত এসছে 3। তাহলে কি সবগুলোর জন্য একই হিসেব হবে যে 1 যোগ করে দেবো? এখানে অ্যাকচুয়ালি এটা হয়েছে দেখ, হাফ ইন্টু টোটাল কতগুলো টার্ম ছিল বল, তিনটে কর্নার তো, তিনটে কর্নার মানে তিনটে স্থিতিশক্তি হবে। স্থিতিশক্তি রাশিমালা কত ছিল বল? এই এক একটা স্থিতিশক্তি রাশিমালা কত ছিল? এই যে এইটা, ঠিক আছে? Sorry, এইটা একটা বিন্দুতে কত ছিল ভুল বলছি, একটা বিন্দুতে কত, 2a/a²। তাহলে দেখ অ্যাকচুয়ালি মোটটা পেয়ে গেলাম কত, 3। হিসেবে এরকম করে হয়, যখন বেশি সংখ্যা আসবে তখন কিন্তু এইভাবে হিসেব করবি যে হাফ ইন্টু মোট কতগুলো টার্ম আসবে বা মোট স্থিতিশক্তি কত হবে। সেটার ফর্মুলা কি আমি দেখাবো আবার পরের অঙ্কে, একটু বুঝে নে। হাফ ইন্টু, তাহলে তিনটে কর্নার আছে মানে কি তিনটে বিন্দুর জন্য তিনটে স্থিতিশক্তি, একটা বিন্দুতে কত সেটা তো তুই বের করে নিয়েছিস। তাহলে এই জন্য বসাচ্ছি দেখ, হাফ ইন্টু 3u, ইউটা কি প্রতিটি বিন্দুতে কত স্থিতিশক্তি বের করেছিস, এখানে কত বের করেছিস বল, 2k² / a। এখানে ভ্যালু বসিয়ে দিলি, 2 কেটে গিয়ে কত হয়ে যাচ্ছে তাহলে 3k² / a, এর মোট ছিল। এবার তুই ত্রিভুজের জন্য তোকে এত মাথা খাটিয়ে কি হবে, তুই তো এমনি গুনে নিতে পেরেছিস, পরের দিকে গিয়ে তখন আমাকে মাথা খাটাতে হবে। ওই জন্য তোকে ছোট ছোট একটু বলে রাখছি, সবগুলোই অ্যাপ্লাই করবো সেটা কথা নয়। ওকে, এবার ধর একটা বর্গক্ষেত্র নিচ্ছি, এটার জন্য তাহলে করে ফেল নিজেরা। কোশ্চেন একই বলেছে দেখ, প্রথম ছবিটা এঁকে ফেল। 4 কোণে 4টে আধান আছে, বাহুর দৈর্ঘ্য আর বলে দিয়েছে। মোটামুটি বর্ষে ধরে রাখতে পারিস এই ত্রিভুজ আর চতুর্ভুজই দেবে, এর বাইরে দেবে না। ওকে, কিন্তু এর কোশ্চেন প্র্যাকটিস করতে গিয়ে তুই ষড়ভুজ বা আদার্স কিছু পাবি, বুঝতে পেরে গেলে সবই হয়ে যাবে, আমি দেখাচ্ছি। বুঝতে পারলে সবই সম্ভব, না বুঝতে পারলে কোনোটাই সম্ভব না। কিরকম কি দেখো, কথাবার্তা হয়েছে? কোনো একটি বিন্দুতে স্থিতিশক্তি কত? তাহলে 3d একটা বিন্দু মানে কি, এদিকে দেখা অঙ্কিতা, যেই জিজ্ঞেস করেছি ওরা একদম ফ্যানে বসে গেছে। এই বিন্দুতে স্থিতিশক্তি বের করি মানে কটা আধানের জন্য আগে বল, বাকি তিনটে, তিনটের জন্য ভ্যালু বসালেই তো হয়। এটার জন্য কত হবে, এইটার জন্য কত হবে,
কে কিউ স্কোয়ার বাই আর, এইটার জন্য কত হবে কে কিউ স্কোয়ার বাই আর, এইটার জন্য কত হবে কে কিউ স্কোয়ার বাই রুট টু আর। এই তো ব্যাপার, প্রত্যেকটা আলাদা করে বসাবো, তিনটে যোগ করে দিলাম। কিরকম তো বোঝা গেছে না যায়নি? বুঝেছিস তো? তাহলে পরেরটা বল, তাহলে মোট কত হবে? মোট স্থিতিশক্তি কত হবে? টু কে, হ্যাঁ টু কে কিউ স্কোয়ার বাই আর প্লাস কে কিউ স্কোয়ার বাই রুট টু আর। ওটা তো তুই করলি একটা বিন্দুতে, তাই তো করলাম যে এই দুটোকে যোগ করলে কত হয়ে যাবে? টু কে কিউ স্কোয়ার বাই আর প্লাস কে কিউ স্কোয়ার বাই রুট টু আর। এটাকে আমি ইউ লিখে রাখি, তোকে এইবার থেকে একটু মাথায় রাখতে হবে কতগুলো। আচ্ছা কতগুলো সংখ্যা হবে একটু ভেবে বল, এন এর ফর্মুলায় বসা। কতগুলো হবে? 6টা হবে দেখ, n ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু। মোট কতগুলো হচ্ছে নাম্বার? উত্তর বেরিয়ে গেছে, ওকে। কি প্রত্যেকটা 3 নম্বরেরটা আবার তিনটে যে বসিয়েছিস নাকি ভেঙে ভেঙে? হ্যাঁ একটু লজিক্যালি, ওই লজিক্যালি শেখাতে চাইছি ব্যাপারটা, ক্যালকুলেশন তো হবেই। 6 দিয়ে সবগুলো তো সমান নয়। তাহলে তোকে কি শিখিয়েছি আমি? তোকে আমি কি বললাম, মোট যখন করবি মাথায় রাখ একটা বিন্দুতে যা বেরোলো, ওকে। তাহলে কিসে গেলাম, হাফ ইন্টু 6u, হাফ ইন্টু 6u। 6 গুণ হবে না, ওই জন্য কি গুণ হবে? 3 গুণ হবে। 3 গুণ করে দিলেই হবে, তাই না? দিলেই চলে আসবে। হাফ ইন্টু 6u, কারণ 6টা কর্নারে 6টা, একটা কর্নার তো বের করে নিয়েছি, এবার তার এভারেজ করে দিচ্ছি কারণ ডবল করে কাউন্ট হয়ে যাচ্ছিল। তাহলে এই স্ট্রাকচারটা মনে রাখবে, হাফ ইন্টু, আচ্ছা 6 করলাম ওটা, 4টে কর্নার তো 6 বসিয়েছি কেন, সব 4 উল্টো বস, হাফ ইন্টু 4u। তাহলে আলটিমেট এটা কত হয়ে যাবে? 2 গুণ করলেই হয়ে যাবে, প্রত্যেকটা ডবল করে কাউন্ট হয়ে যাবে। এটা এটা যে করেছিস এটা, তাহলে আলটিমেট অ্যান্সার কত হবে তুই বল, কত সহজে বের করতে পারবি। তাহলে কত হচ্ছে 4k কিউ স্কোয়ার বাই আর প্লাস এটা কত হয়ে যাবে 2k কিউ স্কোয়ার বাই রুট টু আর। এবার রুট টুটা কেটে দিতে পারিস, টোটাল 6টা টার্ম। এবার তুই কমন নিয়ে নে, ওটাই বলছিল যে 4 প্লাস রুট টু কে কিউ স্কোয়ার বাই আর। এবার তুই যদি ভেঙে ভেঙে হিসাব করিস হবে, কিন্তু অনেক সময় চলে যাবে, এমসিকিউ তে এত সময় পাবি না, ব্যাপারটা বল। তাহলে সোজা হিসেব বলেছি, যখনই টোটাল করবি কি করবি, হাফ ইন্টু টোটাল কতগুলো কর্নার আছে। আর তুই নিজেই দেখতে পাবি 4টে কর্নার, তার হাফ করলে কত, 2 গুণ করে দিলেই হলো। তো মোট কতগুলো আছে টার্ম? টোটাল এখানে 6টা টার্মই আছে, তুই যোগ করে করে গেছিস বলে বুঝতে পারিস কতগুলো, হ্যাঁ কতগুলো আধান আছে কতগুলো। তো এখানে অ্যাকচুয়ালি 6টা আছে, দেখ না এখানেই দুটো ছিল, ভালো করে দেখ, 1 3, আবার একে 2 দিয়ে গুণ করেছিস। এবার যদি আমি তোকে এখানে হিসাব দেখাই, দেখ এখানে কি করেছিস, একটা বের করেছিলি। এবার এবার এইটার জন্য 3টে, তুই যদি প্রথম থেকে হিসাব করতি এখানে কত, আমি ফার্স্ট করছি এইটাকে, এটা 0, এটাতে একটা আসতো, এটাতে দুটো আসতো, এটাতে 3টে আসতো, কটা হচ্ছে 3 দিয়ে 5 একে 6, ভেঙে ভেঙে বসতেই পারি। কিন্তু এত সময় পাবো না এমসিকিউতে, আমি বারবার বলছি। ওই জন্য একটু প্রসেস মানে কিছুটা ট্রিক ফলো করতেই হবে তোকে। তোকে এই অঙ্কটা দিয়ে দিল, তুই এটা কত টাইম নিবি? 5-7 মিনিট যদি এতেই টাইম নিয়ে নিস, কি করে পরীক্ষা দিবি? হয়ে গেছে সময় দিই, হ্যাঁ ঠিক তো বুঝেছিস? কেউ যদি বুঝতে চাই বোঝাতে পারবি তো? ভুলভাল বুঝিয়ে দিবি, ভুলভাল বুঝিয়ে দিবি, ঠিক আছে? আচ্ছা এবার লাস্ট লাইন এই পর্যন্ত সবাই বুঝেছিস তো, কোনো অসুবিধা নেই। লাস্ট লাইন বলেছে, দেখ উল্টোটা বলেছে, আগেরটা অ্যাসোসিয়েটিং ছিল, এটা কি বলেছে, ডিসোসিয়েটিং। তাহলে এটা গঠন করতে, এটা কি বলেছে, যে সিস্টেমটি ভাঙতে তাহলে কত কাটতে হবে। তাহলে ভাঙতে বলেছে মানে কি, গঠন করতে যা হবে সামনে মাইনাস বসিয়ে দেবো, বসিয়ে দে। তাহলে সিস্টেমটি তৈরি করতে যা কার্য হবে তাকে ভাঙতে কি হবে, উল্টা হবে, সামনে একটা মাইনাস বসিয়ে দিবি। শুধু মাইনাস বসে যাবে, কি আছে ক্যালকুলেশন কিছুই নেই আহামরি, একটু খালি হিসাব বুঝতে হবে, সোজা তো। যদি সোজাই লেগে থাকে, শেষ
দুটো ট্রাই করে, মানে আপাতত যেটা করবি ভালো করে নেয়। এটা মেন্স এর কোশ্চেন, আর এরপরে একদম কিউব দিয়ে দেবো, অ্যাডভান্স লেভেলের কোশ্চেন হয়ে যাবে। পারলে সবকিছুই পারবি, না পারলে কিছুই পারবি না, শুধু ফর্মুলা মুখস্থ করবি না। তাহলে এটা নিজেরা কর, একদম পারবি। কোনো একটা বিন্দুতে আগে বের করে ফেল, একটা বিন্দুটাই খালি কষ্ট করে বের করতে হবে, বাদ বাকি তো হয়ে যাবে। তাহলে এখানে একটা বিন্দুতে বের করানো মানে কতগুলো টার্মের জন্য? 5টার জন্য। কি অনন্য, বুঝতে পারিস নি? হ্যাঁ, সত্যি করে বল, না পারলে বল, আবার বলে দেবো। হ্যাঁ, কতগুলো কর্নার আছে বেসিক্যালি ভাবনা, 4টে কর্নার, 4টে কর্নারে 4টে আধান আছে। এই জন্যই বলছি আমি হাফ ইন্টু 4u, ওটা এভারেজ করে দেওয়া হয়, কারণ অ্যাকচুয়ালি 2 আসছে, আমি প্রত্যেকটা না দুটো করে কাউন্ট হয়ে যাচ্ছে ভেবে দেয়। ওই জন্য তো কি গড় মান বের করি, ঠিক আছে? তুই এটা যখন করবি একই রকম, কি শেষের টার কি হবে, একটা কর্নারে যা আসবে তুই কি করবি, হাফ ইন্টু 6u, 3 দিয়ে গুণ করলেই হয়ে যাবে কাজ। 4টে সেরকম না, দূরত্ব গুলো বের করলেই তো হয়। এগুলো কত ডিগ্রি কোণ আগে বল, 60 ডিগ্রি কোণ। টোটাল সবগুলো 60 করে আছে তো সরবুজ। তাহলে আমাকে বল 60 ডিগ্রি কোণ করে থাকলে এইটা কত হবে? 90 তে হলে √2 আর হয় কি, √2 এর লব্ধি কত হবে, r স্কয়ার ভেক্টরের ফর্মুলা তো, প্লাস 2r স্কয়ার cos 60। cos 60 এর ভ্যালু কত, হাফ হয়। তাহলে এই জন্য দেখ না, অ্যাকচুয়ালি রুট অফ এটা করলে √3r হয়ে যায়। 60 ডিগ্রিতে থাকলে কত, √3। আমি তো 3টে জিনিস মনে রাখতে বলেছিলাম। 60 ডিগ্রিতে থাকলে √3, 90 √2, 120তে থাকলে একই হয়। এই 3টে তো খালি মাথায় রাখতে বলেছি প্রথম থেকে, তাও আমি ভেঙে দেখে দিলাম পরীক্ষা হলে। তাহলে এটা কত হচ্ছে বল, √3r। এটা যদি √3r হয়, এটাও √3r, ছবিটা ঠিক করা না, এটাও √3r, আর এইটা 2r হয়ে যাবে। আর দুটো আর আছে, তাই তো, এক একটা বসিয়ে দিলাম, দুটো আর আছে। তাহলে অ্যাকচুয়ালি আমি যদি ইউ বসাই দেখ ভালো করে, তাহলে আমি দুটো একসঙ্গেই বসিয়ে দিই। তাহলে প্রথমে কত হচ্ছে, 2k² দুটো অলরেডি হয়ে গেল, কোন দুটো, এটা এইটা, প্লাস আবার এরকম দুটো আছে, তাহলে কত, 2k² আর একটা হয়ে যাচ্ছে কত, 2r, k²/2r। কঠিন না এগুলো, একটু বাই প্রসেস তোকে শিখতে হবে। তাহলে এখন সর্বশেষ দিয়ে দিতে বলবি এগুলো কোশ্চেন দিয়ে যেটা সম্ভব, এতগুলো বের করবো পটেনশিয়াল, একটু লজিক্যালি করতে হবে, আর কিছু না। হলো, তাহলে আমি এটা একটা বিন্দুর জন্য পেয়ে গেছি। তোকে আগেই বলেছি গড় মান, তাহলে 6/2 করলে 3 হয়, এর সঙ্গে 3 গুণ করে দে, মোট পটেনশিয়াল পেয়ে যাবি। কিন্তু ব্যাপার, মোট স্থিতিশক্তি তাহলে কি হবে, এর সঙ্গে 3 গুণ করে দিবি, তাহলে হলো। তড়িৎ বোঝা গেছে তো? তাহলে এই দুটোই করে রাখ, আর ডিফারেন্সিয়েশন অ্যাসোসিয়েটিং করাচ্ছি না, বুঝে গেছিস? তাহলে একটা বিন্দুতে স্থিতিশক্তি কত, মোট স্থিতিশক্তি কত, আকাশ বোঝা গেছে তো? তাহলে ওই ভেঙে ভেঙে এটা কিন্তু ঘুম মানে ঘুম উড়ে যেত, ঠিক আছে? এটা যদি তুই ভেঙে ভেঙে করতে চাস, এটা মোটামুটি 15 থেকে 20 মিনিট লাগবে। আর একটা কিউব দেবো, কিউব, ওইখানেই তো 28টা আসবে, সেটাও বের করে নিতে পারবি, তোকে যে লজিকে আমি শিখালাম যদি করিস। শুধু 7টা টার্ন বের করে নিতে পারলে তারপরে করেই নেবো। ওকে, এটা করে নিচ্ছি তো সবাই? হ্যাঁ, আরে বাবা, এইগুলো যদি আর হয় ষড়ভুজের, জানিস না এর ভেতরে সবগুলো সমবাহু ত্রিভুজের। এই 3 দিন এর বুদ্ধি কমে যাচ্ছে, লোকজনের বুদ্ধি বাড়ে, ওর বুদ্ধি কমছে। ওকে, নেক্সট আসি। বাইরে ওয়েট কর, বাইরে ওয়েট কর, এখনো ছুটি হয়নি। নেক্সট এটা করতাম, ম্যাক্সিমাম কঠিন এটা দিতে হয়, অ্যাডভান্সের কোশ্চেন একদম ম্যাক্সিমাম। লোকজন বলে করা সম্ভবই না, দেখ পারিস কিনা।
তাহলে একটা বিন্দুতে বের করবো মানে বাকি 7টা হিসেব করে ফেল। সলিড স্টেট করেছিস বা এর আগে আমি ফ্লাক্স করিয়েছি, দলগুলো সম্পর্কে আইডিয়া হয়ে গেছে, করে ফেল দেখি লিখছিস আগে। সৌমিলির থেকে উত্তর নেবো। তাকাচ্ছিস কি তুই? ফাঁকি বাজি শুরু করেছিস 12 উঠে। জাহির স্যারের সঙ্গে অনেকদিন কথা হয়নি, বলিনি হয়ে। হ্যাঁ, রুটসি একটা হবে। তাহলে কোনাগুনিতে একটাই দেখ, তুই এই রুমটা ভাব না। দেখে দেখে দেখ, যারা বুঝতে অসুবিধা হচ্ছে এই রুমটা দিকে দেখা। ওই কোণে ধর, হিসেব করবো তো, ওই কর্নারে আমি হিসেব করছি। তাহলে প্রথম দেখ, ওই কর্নারের সঙ্গে 3টে লাইন যুক্ত আছে, 3টে তল যুক্ত থাকা মানে 3টে আর যুক্ত আছে। তাহলে প্রথম যদি আমি স্থিতিশক্তি বসাই ইউ, এক একটা বসাচ্ছি দেখ, তাহলে 3k/r। এটা নিশ্চয়ই সবার বোঝা গেছে। কোন 3টে আর? এই একটা দেখ, এই একটা দেখ, এই একটা দেখ, হলো 3টে হয়ে গেল। এবার দেখ ওর সঙ্গে আবার 3টে তল আছে। তার 3টে তল আছে মানে কি? 3টে √2r, 3টে √2r কোনাকুনি যাবে। কারণ এখান থেকে তুই দেখ, এই যে দেখ আমি জয়েন করে দেখাচ্ছি, এইটা একটা, এইটা একটা, এইটা একটা, হয়ে গেল। তাহলে কত হচ্ছে? 3k/√2r, √2r তো দূরত্ব। তিনটেই তো হচ্ছে, 3 3 6 হয়ে গেল। আর একটাই √3 থাকবে না এই কোনাকুনি, একদম উল্টো দিকে শীর্ষবিন্দু। ছবিটা দেখ, বুঝতে পেরেছিস তো? এত ধরে কিন্তু কেউ বোঝাবে না তোকে, বই দেখলেও তুই বুঝে তো উঠতে পারবি। একদম তোকে জিওমেট্রি ধরে আমি দেখাচ্ছি। তাহলে এটা কত হয়ে যাবে? k/2 এটা কি একটা বিন্দুতে পেয়ে গেলি। এবার 4 গুণ করে দেবো, মোট পেয়ে যাবো। তারপরে কি এগুলো কম্পিটিটিভে দিলে করা উচিত? কেউ যদি বলে যে এগুলো করা সম্ভব নয়, সে সেখানে ঠিকঠাক করে, তার দোষ। কারণ আমার 8টা, আমি তো আগেই বলেছি কতগুলো কর্নার আছে, 2 দিয়ে ভাগ করে দিবি, তত গুণ হয়ে যাবে। 8টা কোণ আছে, তাহলে 4 দিয়ে গুণ করে দিবি। হ্যাঁ, আচ্ছা এই তো এই কোণ থেকে এই ডায়াগোনালটা কত? √3 আর নয়, একটা কোণাকুনি নিতে হবে তো। অ্যাডভান্সের যে কোশ্চেন গুলো হয় তুই যদি দেখিস, হ্যাঁ ওগুলো প্রপার ওয়েতে সলভ করতে হবে। তবে অ্যাডভান্সে কি হয়, আমরা কি করি, একটা কোশ্চেন থেকে অ্যাডভান্সে কঠিন চলেছে। অ্যাডভান্সের ফার্স্ট রুল হচ্ছে সব জায়গা থেকে কোশ্চেন আসে না, কোশ্চেন খুব সিলেক্টেড জায়গা থেকে আসে। মানে অ্যাডভান্সের পড়াশোনা কেউ যদি আলাদা করে করে তাহলে কোনো ব্যাপারই নয়, কিন্তু হ্যাঁ তুই এই রেগুলার পড়াশোনার সঙ্গে অ্যাডভান্স গোলাতে পারবি না, কারণ ওখানে এত কিছু পড়ার দরকার হয় না। অ্যাডভান্সের কিছু সিলেক্টেড টপিক আছে, হ্যাঁ সেখান থেকে খুব ডেপথে কোশ্চেন আছে, তোকে কোশ্চেন সলভ করার টাইপ জানতে হবে, অনেক কিছু। তুই অ্যাডভান্সের কোশ্চেন জানতে, আমি বললাম তো, যাদের জানার ইচ্ছে আছে দেখবি আশিস অরোরার বই আছে, ফিজিক্স গ্যালাক্সি বলে, পুরো তো বড় ভলিউম আছেই, ছেড়ে দে। আশিস অরোরার ফিজিক্স গ্যালাক্সির একটা বই আছে, দেখবি 700+ কোশ্চেন আছে, অনলাইনে সার্চ করবি পেয়ে যাবি। ওই আশিস অরোরা যদি কিনিস তাহলে বুঝতে পারবি কেমন কোশ্চেন থাকে। অত পড়াটা দরকার, আমি শুধু সলভ পেপার আছে। মানে আশিস অরোরা অ্যাকচুয়ালি অ্যাডভান্স লেভেলে ওই এত যে লাফায় না অমুক স্যার তমুক স্যার, আশিস অরোরার আশেপাশে কেউ নেই অ্যাডভান্স লেভেলে। আশিস অরোরার বই যদি দেখি, ওর যে ক্লাস নোট সেটাকেই বই করে বের করেছে, একটা কপি আছে, 700+ কোশ্চেন আছে। কোশ্চেন গুলো টাইপ তাহলে বুঝতে পারবি কি, দারুণ দারুণ কোশ্চেন আছে। মানে তুই যদি একটু বুঝে যাস, সলভ করলে এমন মজা পাবি যে খাওয়া দাওয়া ছেড়ে দিবি। ভালো ভালো কোশ্চেন এই দেখ, এগুলো করি কিন্তু সলভ করে কি ভালো লাগছে তো, যে হ্যাঁ আরো একটা করি। আলটিমেট কঠিন জিনিস করলে এই একটা সুবিধা আছে, দেখি তোর পড়াশোনার ইচ্ছে জাগে। আর না সারা জীবন ওই বই k/Q1 Q2/r করে যাবি। সৌমিক তো তাই করে, ওই ফর্মুলা শিখেছে, বাড়িতে গিয়ে এরকম করে লিখে, এরকম করে লিখে দেখ, আধান Q1 এরকম করে লিখে দিল কটা মান, 1 2 3 4 5, Q2 লিখে দিল 2 3 4 5 6, দিয়ে এবার Q1 Q2 বের করতে থাকে, এটার জন্য কত, এটার জন্য কত, সারাদিন এই অঙ্ক অভ্যাস করে। দিয়ে কিনা বাড়িতে মাঝে ইউ টোটালের জন্য কত গুণ করা হবে? কি হচ্ছে? ইউ টোটালের জন্য কত গুণ করা হবে এই ক্ষেত্রে? তার জন্য ইউ টোটালের জন্য
মানে টোটালের জন্য 4 গুণ করবো না, কারণ টোটাল কতগুলো আছে, 8টা কর্নার আছে। হ্যাঁ তার আগে কি বললাম, হাফ ইন্টু ওইটা। ওকে ঠিক আছে তাহলে। একটা ফর্ম দেখ, নতুন কিছু আভিজাত্য কিছু হয় না। প্রথম কথা হচ্ছে, এবার দেখ এই যে হিসেবটা, এই হিসেবটা তুই এমনি করে এই যে 28টা বললাম, তুই এন এর ভ্যালু বসিয়ে দেখ 28টাই হচ্ছে। তার মধ্যে অ্যাকচুয়ালি 4 গুণ করলে কি হচ্ছে, তুই একবার হিসেবটা দেখ, এগুলো ভেঙে ভেঙে কোশ্চেন করতে পারে। তাহলে আমার শুধু এ কতগুলো আসছে, 12টা। কেন, তোর আগে এসেছিল 3, তাকে 4 দিয়ে গুণ করেছিস। আচ্ছা, √2 এ কতগুলো আসছে, 12টা। √3 এ আসছে 4টে। ভেঙে ভেঙে জিজ্ঞেস করতেই পারে। আমি যদি বুঝে যাই কিছুই যায় আসে না। ওকে, মানে পোটেনশিয়াল প্রাইস শেষ করে এনেছি, আর একটু হয়তো আছে, পরের দিন এটা নিয়েই ক্যাপাসিটার শুরু করে দেবো। ওকে, এই পর্যন্তই থাক। বুঝেছিস নিশ্চয়ই, আশা করবো। অকারণে ঘাড় নাড়িস নি নাকি, বলা ফ্রি, বুঝেছিস তো? হ্যাঁ, আরফিন তুই চুপ কর।